গল্প আজও ভালোবাসি। লেখিকা তাহমিনা আক্তার মিম। কলেজে ভরা মাঠে সবার সামনে হুট করে আমাকে আজ এমন একটা মুহূর্তের মুখোমুখি হতে হবে কল্পনা করতে পারিনি। কলেজের সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, অথচ অপর পাশের মানুষটির তাতে কিছু যায় আসে না। সে শুধু অপলক আমার দিকেই তাকিয়ে আছে। আমি পরিবারের সাধারণ একটি মেয়ে। প্রেম ভালোবাসা থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলি। আমার আব্বু প্রেম ভালোবাসা একদমই পছন্দ করে না। আম্মু আমাকে আগেই বলে রেখেছে আমি যেন কোনোদিন কোনো প্রেমে ট্রেমে না পড়ি। আব্বু আর বড় ভাইয়া কোনোদিনই এইসব প্রেম ভালোবাসা মানবে না। ছোটবেলা থেকেই এই জন্য প্রেম বিরোধী আমি। যেখানে ভালোবেসে কাউকে পাওয়াই যাবে না সেখানে ভালোবেসেই বা কি লাভ? এর কোনো মূল্য নেই। কষ্ট ছাড়া তো আর কিছুই পাবো না। তাই ছোটবেলা থেকে এই পণ নিয়ে বড় হয়েছি। যে কোনো দিন কাউকে ভালোবাসবো না, আর আম্মু, আব্বু, ভাইয়ের পছন্দেই বিয়ে করব। কিন্তু রাফি সেই সপ্তম শ্রেণীতে পড়ি যখন তখন থেকে আমার পিছু নিয়েছে। রাফি তখন কলেজে পড়তো। আমি স্কুলে গেলেও ও আমার পেছনে পেছনে যেত। আমি প্রাইভেট পড়তে গেলেও আমার পেছনে পেছনে যেত। তখন হালকা ভয়ও লাগতো, সব সময় এই ছেলেটা আমার পিছনে পিছনে কেন আসে। হঠাৎ এক সময় রাফিকে আর রাস্তাঘাটে দেখা যায় না। মনে মনে ভাবি যাক বাঁচলাম এইবার। আর এভাবেই কেটে গেল কতগুলো বছর। রাফির আর দেখা নেই। আমিও ভুলে গেছি পড়াশোনা করছি। এইচএসসি পরীক্ষা দিয়ে যেই না কলেজে ভর্তি হলাম, একদিন দেখি রাফি কলেজের সামনে এসে হাজির। দেখেই মনে পড়ে গেল এটা তো ওই ছেলে। চেহারা ঠিক আগের মতোই আছে, শুধু হাতে পায়ে অনেকটা বড় হয়ে গেছে। আর আমার সামনে এসে জিজ্ঞেস করলো সেদিন। ফ্ল্যাশব্যাক। রাফি কেমন আছো মিম? ইচ্ছা না থাকলে উত্তর দিলাম, আমি যে ভালো আছি। রাফি খুব সুন্দর হয়ে গেছো আগের থেকে, আর অনেক বড় হয়ে গেছো। সেই ছোট্ট মেয়েটা এই কয়েক বছরে কত বড় হয়ে গেছে ভাবতেই অবাক লাগছে। আমি আমার ক্লাস আছে, আমি এখন যাই। রাফি একটু দাঁড়াও। আমাকে তো জিজ্ঞেস করলে না আমি কেমন আছি আর এতদিন আমি কোথায় ছিলাম। আমি চুপ করে আছি। রাফি আচ্ছা আমি বলছি, আম্মু আব্বু হঠাৎই আমাকে ঢাকার এক কলেজে ভর্তি করে দেয় আর তারা চলে যায় ঢাকাতে। তাই আমরা ওখানে চলে গিয়েছিলাম। তোমাকে বলার জন্য অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। তাই না জানিয়েই চলে যেতে হয়েছে। আমি আচ্ছা। রাফি আমি এখন অনার্সে পড়ছি, প্রায় শেষের দিকে। পরিবার সহ সবাই গ্রামে চলে এসেছে একেবারে। ঢাকা গিয়ে শুধু এক্সাম দিব। আমি আচ্ছা। রাফি তুমি কি আচ্ছা আচ্ছা ছাড়া কিছু বলতে পারো না? আমি আমার ক্লাস আছে, আমি যাচ্ছি। রাফি আচ্ছা যাও। কয়টা পর্যন্ত ক্লাস করবে? আমি অপেক্ষা করব। আমি জানি না। আমি ওখান চলে আসলাম। রাফি দেখতে খুবই সুন্দর একটা ছেলে, যে কেউই ওকে দেখলে প্রেমে পড়ে যাবে। আমার বান্ধবী মুবাশিরা দেখেছে রাফির সাথে আমাকে কথা বলতে। ও তো আমাকে আসতে দেখে দৌড়ে এসে বলল, মুবাশিরা দোস্ত, ছেলেটা কে রে? একদম নায়ক। আমি কিছু না বলে চুপ করে ক্লাস করা শুরু করলাম। দৃশ্য চেঞ্জ। ক্লাস শেষে আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিব ঠিক তখনই রাফি কোথা থেকে এসে যেন হাজির হলো। রাফি উফ, এই বুঝি তোমার আসার সময় হলো। কতক্ষণ ধরে অপেক্ষা করছি যেন তুমি। আমি দেখুন আপনি আমার পিছনে পিছনে আসবেন না, কেউ দেখলে খারাপ ভাববে। রাফি কেউ কিছু বলবে না, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি দেখুন আপনি চলে যান। রাফি না আমার কথা আছে তোমার সাথে। আমি আচ্ছা কাল শুনবো আর আসি। রাফি আচ্ছা কাল সকালে আমি আবার তোমার জন্য অপেক্ষা করব। আমি কোনো কিছু না বলেই বাসায় চলে আসি। এরপর 14 দিনের মতো কলেজে যাইনি। 15 দিনের দিন কলেজে গিয়ে দেখি রাফি গেটের সামনে দাঁড়ানো। আমি কেমনটা লাগে মনে মনে। আমি দেখে না দেখার ভান করে চলে যাচ্ছিলাম, আর তখনই রাফি আমার হাত ধরে টান দিয়ে দূরে নিয়ে আসলো। আমি হাত ছাড়ুন আমার, লোকে দেখলে অন্য কিছু ভাববে। রাফি এই কয়েকদিন কোথায় ছিলে তুমি? আমি প্রতিটা দিন অপেক্ষা করেছি জানো। সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই জায়গায়। আমাকে কি মানুষ মনে হয় না? হ্যাঁ, রাগী স্বরে বলল কথাগুলো। আমি অসুস্থ ছিলাম। মিথ্যে বললাম আর কি? রাফি সাথে সাথে শান্ত হয়ে গেল। রাফি কি হয়েছে তোমার? এখন ঠিক আছো? তুমি সুস্থ হয়েছো? সরি সরি, আমি বুঝিনি আসলে। এই যে কানে ধরলাম, মাফ করে দেও, আমি বুঝতে পারিনি। আপনি কোনো ভুল করেননি, মাফ চাইতে হবে না। আমি আসি। এভাবে আমাকে আর রাস্তাঘাটে রাখবেন না। রাফি কথা আছে তোমার সাথে?
আমি জি বলুন। রাফি এখন না, তুমি ক্লাসে যাও, ক্লাস শেষে বলবো। আমি দ্রুত ক্লাসে চলে আসলাম। দৃশ্য চেঞ্জ। ক্লাস শেষ করে তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। আমি যাই বেঁচে গেছি। মনে 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 এসব ভেবে খুশি মনে রিক্সা থেকে বাসার গেটের সামনে নেমে দেখি আমার রিক্সার পেছনে এসে আরেক রিক্সায় বসা, আর শুধু এইটুকুই বলল, রাফি বাসাটা চিনে গেলাম, ভালোই হলো। সাথে সাথে আমার কপালে হাত। আমি দূর। বিপদ আরো বেড়ে গেল। বাসায় কাউকে কিছু বললাম না, কারণ গ্রাম অঞ্চলে মেয়েদের ছেলেরা বিরক্ত করলে বিয়ে দিয়ে দেয়, কিন্তু আমার খুব ইচ্ছে আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। বাসায় বললে আমার পড়াশোনা যদি বন্ধ করে দেয়, তাই কিছু বললাম না আর বাসায়। বাসায় এসে আম্মুকে বললাম, আমি এখন থেকে ক্লাস করবো না, আর কলেজে বেশি ক্লাস না করলেও হয়, তাই শুধু এক্সাম দিব গিয়ে। এসব বোঝানোর পর আম্মু রাজি হলো, বললো বাসায় ভালো করে পড়তে। এরপর থেকে আর কলেজে যায় না, কিন্তু রাফি বাসার সামনে এসে ঘুরঘুর করে। একদিন পাশের বাসার একটা পিচ্চিকে দিয়ে আমার কাছে একটা চিঠি দিয়ে পাঠিয়ে দিয়েছিল। চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। মিম, আমার না বলা কথাগুলো বলা যাক না হয়। আমি তোমাকে ভালোবাসি, আর সেটা সেই ছোটবেলা থেকেই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আগামীকাল কলেজে প্রোগ্রাম আছে। অনেকগুলো কলেজের ছাত্রছাত্রী সেখানে অ্যাটেন্ড করবে, নাচ গান হবে। তুমি যদি না আসো তবে আমি তোমার বাসায় এসে হাত ধরে টেনে নিয়ে যাব। সিদ্ধান্ত এখন তোমার। ভেবে দেখো তুমি কি করবে। ইতি, তোমার রাফি। চিঠি পড়ে আমার অজ্ঞান হওয়ার অবস্থা। আমার বান্ধবী মুবাশিরাকে ফোন করে সবকিছু জানালাম। মুবাশিরা সবকিছু শুনে বলল, মুবাশিরা মিম, তুই বরং কাল প্রোগ্রামে আয়। এত মানুষের সামনে সে কিছুই করবে না, আর যদি না আসিস তবে যদি সে সত্যি তোর বাসায় চলে যায়, তাহলে তোর পড়ালেখা তো বন্ধ হবেই, তাই তুই আয় কাল কলেজে। আমি আচ্ছা দেখছি। কলেজের গেট দিয়ে ঢুকতেই হুট করে কোথা থেকে রাফি এসে আমার হাত ধরে নিয়ে যেতে থাকে। আমি জিজ্ঞেস করছি, তো কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমার হাত ছাড়ুন বলে দিচ্ছি। রাফি কোনো কথার জবাব দিল না। হঠাৎ দেখি মাঠের একপাশে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে এসেই রাফি আমার হাতটা ছেড়ে দিয়েছে। আমি সাজানোটা দেখতে থাকলাম। আমি কলেজের কোনো অনুষ্ঠানে এমন করে সাজানো হয় জানা ছিল না তো। মনে মনে এসব মনে মনে ভাবছি, আর দেখছি কি সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটায়। শুধু চারিদিকে লাভ বেলুন দিয়ে সাজানো, আর সাথে গোলাপ ফুলের পাপড়ি পায়ের নিচে ছড়ানো, বেশ দারুণ লাগছে। হঠাৎ আমি কিছু বুঝতে পারার আগেই রাফি আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে আমার দিকে তাকিয়ে তার হাতে থাকা এক গুচ্ছ গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলা শুরু করলো, রাফি মিম, আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে, আর কোনো মতেই হারাতে চাই না। আমি শুধু এটাই জানি, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, মরেই যাব। যে কোনো কিছুর বিনিময়ই হোক না কেন, আমার শুধু তোমাকেই চাই। শুধু তোমাকেই। আমি শুধু তোমাতেই সীমাবদ্ধ থাকতে চাই মিম। রাফি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। আবার কিছু বলতে যাবে তার আগে মিম কিছু না বলেই চলে নিতে যাচ্ছে। ঠিক সেই সময় রাফি পিছন থেকে এসে মিমের হাত টান দিয়ে তার দিকে ঘুরিয়ে দাঁড় করালো। এমনি মিমের মেজাজ খারাপ হয়ে গেছে, এসব পাগলামো দেখে তার মধ্যে এসে হুটহাট করে ওর হাত ধরে ফেলছে। মাথা পুরোই আগুন হয়ে গেছে। রাফির হাত ঝাড়া দিয়ে পিছন দিকে ঘোরার সময় রাফির হাতের ঘড়ির সাথে মিমের ওড়না আটকে যায়, আর সেই সময় রাফি অন্যদিকে তাকিয়ে হাত টান দিতে মিমের ওড়না গলা থেকে রাফির হাতে চলে যায়। এই পাশে তাকিয়ে এটা দেখে নিজের রাগ আর কমাতে না পেরে রাফির গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে দিল। আমি, আপনি যেটা করলেন সেটার জন্য শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এর শাস্তি আপনি পাবেন। বর্তমান কলেজের ভরা মাঠে সবার সামনে হুট করে আমার এমন একটা মুহূর্তের মুখোমুখি হতে হবে কল্পনা করতে পারিনি। কলেজের সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, অথচ অপর পাশের মানুষটির তাতে কিছু যায় আসে না। সে শুধু অপলক আমার দিকেই তাকিয়ে আছে। রাফি মিম, বিশ্বাস করো আমার হৃদয়ের কোনো জ্ঞান নেই এখন। কতটা দিন তুমি আমার চোখের আড়ালে ছিলে। কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। আমার মাথা কোনো কাজ করছিল না। তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গেছি। আমার জ্ঞান বুদ্ধি লোপ পেতে শুরু করেছে। প্লিজ আমাকে তুমি বিয়ে করে নেও। আমি বাঁচতে পারবো না তোমায় ছাড়া। এর মধ্যে এখানে মিমের বন্ধু আরিফও চলে এসেছে। আরিফ মুবাশিরাকে বলছে, আরিফ, বুঝতে পারছি মিম কেন এমন করছে। ওর পরিবারের জন্য। তারা কোনো দিনও এসব মেনে নিবে না। মুবাশিরা, হুম, আমরা বুঝতে পারছি। মিম তো বরাবরই এসব এড়িয়ে চলে। এমনিতেও অনেক রাগী।
আরিফের চোখের পলকে এত কিছু হয়ে গেছে বুঝতেই পারছি না, জানি না এখন কি হবে। জয়ের শরীফ রাফির বন্ধু তারাও এখানে ছিল, তারাও বুঝতে পারেনি এত কিছু হয়ে যাবে। জয় মিম রাফি তোমাকে সত্যিই অনেক লাভ করে, না হলে ও অমন পাগলামো করতো না। শরীফ অসম্মান তো ও ইচ্ছে করে করেনি। তবে কেন ও শাস্তি পাবে? মুবাশিরা রেগে বলল। মুবাশিরা কলেজের এত মানুষের সামনে এটা হওয়ার পরও বলছেন আমার বান্ধবীকে এতে অসম্মান করা হয়নি। শরীফ যা হয়েছে সেটা না বুঝিয়ে হয়ে গেছে, আর রাফি সত্যি মিমকে পাগলের মতো ভালোবাসে। জয় তুমি ওকে ফিরিয়ে দিও না প্লিজ, তোমার বাসায় ওর কথা জানাও আর ওর ভুলগুলো মাফ করে দাও। আমি সরি ভাইয়া, আমার পক্ষে তাকে মাফ করা সম্ভব না। যে কিনা সবার সামনে আমাকে এইভাবে অপমান করলো তাকে নিয়ে সংসার করা আমার পক্ষে অসম্ভব। আমি তার মুখও আর দেখতে চাই না, তাকে আমার সামনে থেকে যেতে বলুন, নয়তো আমি তার নামে মানহানির মামলা করব। শরীফ তুমি কি বলতে চাও মিম? ভুল করে ক্ষমা চাইলে মাফ পাওয়া যায় না। তাছাড়া আমি তো শুনেছি আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলে তিনিও আমাদের নিরাশ করেন না। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, কিন্তু তুমি আগে ওকে ক্ষমা করে দেও। এদিকে ওরা আছে মাঠের এক পাশে আর সবাই প্রোগ্রাম থামিয়ে ওদের দেখছে, তাই আরিফ বলে উঠল। আরিফ কেউ বিষয়টা খেয়াল করেছো? কলেজের মধ্যে এটা নিয়ে এখানে আর কিছু না বলাই ভালো, সবাই অন্য কোথাও চলো। রাফির বন্ধুরা রাফিকে টেনে নিয়ে গেল তাদের সাথে। আমি কোন কথা না বলে কান্না করে দিলাম, মুবাশিরাকে জড়িয়ে ধরে। আরিফ পিছন থেকে আমার মাথায় হাত রেখে বলছে, আরিফ কান্না থামা মিম, শান্ত হ, বের হব। দৃশ্য চেঞ্জ। মুবাশিরা আর আরিফকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আর তখন পিছনে থেকে রাফি আর তার সাথে জয় ভাই আর শরীফ ভাইও আসলো। রাফি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকলো কোথাও। আমি হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন বলছি, না হলে আমি চিল্লাবো। রাফি প্লিজ আমাকে 10টা মিনিট সময় দেও, জাস্ট 10টা মিনিট। এরপর থেকে আমি আর তোমাকে জ্বালাবো না। আমি ওকে, এই 10টা মিনিটই আপনার শেষ সময়। এরপর আপনি আর আমার সামনে আসবেন না, আপনার মুখও আর আমি দেখতে চাই না। তারপর রাফি, জয় ভাই, শরীফ ভাই, মুবাশিরা, আরিফ আর আমাকে একটা মসজিদের সামনে নিয়ে আসলো। আমি যে ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে মসজিদে কেন নিয়ে আসলো আমাদের? মনে মনে রাফি গিয়ে ইমাম সাহেবকে ডাকলো। ইমাম সাহেব বেরিয়ে আসলে রাফি আমাদের সবাইকে ডাকে, আমরা সবাই সামনে আসলাম। রাফি হুজুর, আমি আজকে আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি। হুজুর হ্যাঁ বলো। রাফি হুজুর, আমি না বুঝে একটা বড় অন্যায় করে ফেলেছি, আর অন্যায়টা জেনে হোক বা না জেনে হোক, যেটা আমার করা ঠিক হয়নি। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? হুজুর বাবা, আগে তুমি বলো আমাকে কি ভুল করেছো, আর আল্লাহ তো ক্ষমাশীল, আমরা পাহাড়ের সমান ভুল করলেও আল্লাহ তা মাফ করে দেন। তারপর রাফি সব কিছু খুলে বলল ইমাম সাহেবকে। ও কি কি করেছে আর কি কি হয়েছে কলেজে সবকিছু বলছে। রাফি, আমি মিমকে অনেক ভালোবাসি হুজুর, সেই ছোটবেলা থেকে। ওকে ছাড়া আমি বাঁচবো না, আর আমার ভালোবাসায় কোন পাপ নেই। না আমি কখনো ওকে খারাপ নজরে দেখেছি, না কোনদিন খারাপ কিছু ভেবেছি। শুধু ভেবেছি মিমি আমার বউ হবে, ও আর কারো হবে না, হতে পারে না। রাফি হুজুরকে যা যা কথা বলছে এতে আমার কোনো হেলদোল নেই। আমার মাথায় তো আরেকটা কথা খেলে গেল। এখন শুধু সেটাই কাজে লাগানোর সুযোগ খুঁজছি আমি, আর সুযোগও পেয়ে গেলাম। রাফি হুজুরের সাথে কথা শেষ করে আমার সামনে এসে দাঁড়াতেই রাফিকে কিছু না বলতে দিয়ে আমি বলা শুরু করে দিলাম। আমি খুব তো বলেন আমাকে নাকি যে কিছুর বিনিময় হলেও আপনার চাই। তো পারবেন নিজেকে আমার মনের মতো করে গড়ে তুলতে? পারবেন এখন থেকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে? পারবেন নিজেকে আমার পরিবারের কাছে যোগ্য প্রমাণ করতে? পারবেন আমার পরিবারের সবার মন জয় করে আমাকে বিয়ে করতে? পারবেন নিজেকে আমার জন্য এতটা পরিবর্তন করতে? যেদিন নিজেকে এমন করে তৈরি করতে পারবেন ঠিক সেদিনই আমার সামনে এসে দাঁড়াবেন, এর আগে নয়। দেখি আপনার ভালোবাসার কত জোর। একদমে কথাগুলো বলে রাফির দিকে তাকালাম। রাফি শুধু বলল, রাফি আমার জন্য অপেক্ষা করো। কথাটা বলেই রাফি চলে গেল। কয়েক বছর পর ছবিটা দেখা মাত্রই আমার বুকের ভিতর কেঁপে উঠল। এই যে আর কে না, এটা তো সেই রাফি। তাই আমি ভাইয়াকে সাথে সাথে বলে দিলাম, আমি এই ছেলেকে আমি বিয়ে করব না। সূর্যকে বলছিস তুই? ছেলেটা দেখতে কত সুন্দর, স্মার্ট। দাড়ির জন্য না করছিস তুই? দাড়িতে কত নিষ্পাপ লাগছে ছেলেটাকে, আর ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেউ নাকি দেখেনি এত একটা সিগারেট খেতে। ভাইয়ার এই কথা শুনে অবাক হয়ে গিয়ে ভাবছি, আমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? মনে মনে সূর্য আর ছেলের মাও নাকি অনেক ভালো। মিম তুই সুখী হবি, ভালো থাকবি।
আম্মু তাছাড়া আমারও এমন ছেলে পছন্দ। ওরা অন্তত আল্লাহকে ভয় পায় আর বউকে কখনো কষ্ট দেয় না। তোকে ভালো রাখবে। সূর্য ছেলেকে তোর পছন্দ না কেন মিম? কোনো সমস্যা? ছেলে কি তোর আগে থেকে চেনা? আমি আমার এই ছেলেকে ভালো লাগেনি। আব্বু আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। রাফির আব্বুকে ফোন করে রাতেই না করে দিব। মিমের আব্বু রাফি আব্বুকে ফোন করে বলে দেয়, আব্বু ছেলেকে আমার আর আপনার ভাবির পছন্দ হয়েছে কিন্তু আমাদের মেয়ের পছন্দ হয়নি। রাফির আব্বু যখন রাফিকে জানালে এই কথা, রাফি ওর আব্বুর কাছ থেকে মিমের বাসার মোবাইল নাম্বার নেয়। দৃশ্য চেঞ্জ। বিকালবেলা হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। কলটা রিসিভ করে বললাম, আমি আসসালামু আলাইকুম। রাফি ওয়ালাইকুম আসসালাম। আমি কে বলছেন? রাফি আমি রাফি। এই কথা শোনার সাথে সাথে আমি লাইন কেটে দিলাম। রাফি ফোন করেই যাচ্ছে আর আমি বারবার লাইন কেটে দিচ্ছি। তখন আম্মু রুমে এসে বলল, আম্মুকে এতবার ফোন দিচ্ছে মিম, আর তুই কাটছিস কেন? দে তো আমার কাছে। মিম মোবাইল আম্মুর হাতে দিয়ে চলে গেল অন্য রুমে। আম্মুকে? রাফি জি আমি রাফি। আমার আব্বু আমার কথা তোমাদের বলেছিলেন না? আম্মু হ্যাঁ চিনেছি। কেমন আছো তুমি? রাফি এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আম্মু আমিও ভালোই আছি। রাফি আমি কি তোমাদের বাসায় একটু আসতে পারি আম্মু? তোমাদের সাথে আমি একটু কথা বলতাম। আম্মু অবশ্যই, বাবা কখন আসবে এসো। রাফির মুখে আম্মু ডাক শুনেই শেষ। রাফি আমি একটু পরেই আসছি আম্মু। আম্মু আচ্ছা ঠিক আছে বাবা এসো। দৃশ্য চেঞ্জ। মিম জানে না রাফি যে ওদের বাসায় আসবে। মিমের আম্মু আর মিমকে বলেনি, মিম যদি চিল্লাচিল্লি করে। একটা সময় হুট করে রাফি মিমের বাসায় চলে আসলো। ওর আম্মু বাইরে রান্নাঘরে রান্না করছিল আর রাফি হাজির। রাফি আসসালামু আলাইকুম আম্মু। আম্মু ওয়ালাইকুম আসসালাম। রাফি কেমন আছো আম্মু? আম্মু ভালো, তুমি? রাফি এই তো চলছে। আম্মু কিছু কথা ছিল তোমার সাথে। আম্মু হ্যাঁ বাবা ঘরে আসো, কিছু নাস্তা করো তারপর শুনবো সব। রাফি না আম্মু? নাস্তা পরে হবে, আগে আমার কথা শোনো। আম্মু আচ্ছা বলো। রাফি আম্মু আমি মিমকে বিয়ে করতে চাই। আম্মু বাবা আমাদের তো কোনো আপত্তি নেই, মিমি না করছে। রাফি আম্মু আমি জানি ও কেন না করছে। আসলে দোষ আমারই। আম্মু তোমরা কি পূর্ব পরিচিত? রাফি আম্মু আমি একটা সময় ওকে খুব বিরক্ত করতাম একদিন। রাফি আম্মুকে সব কথা খুলে বলে আর পরবর্তীতে কিভাবে ও পরিবর্তন হয় সব খুলে বললো আর আম্মুর কাছে ক্ষমা চায়। আমি অবাক ওর সাহস দেখে। ও কিভাবে আমাদের বাসায় এসে ডিরেক্ট আম্মুকে বলেছে আমাকে ও বিয়ে করতে চায়। আবার সব অতীত আম্মুর সামনে তুলে ধরেছে। পরে আম্মু ওকে নাস্তা দেয়, ও কোনো রকম খেয়েই চলে যাচ্ছে। রাফি প্লিজ আম্মু তোমার ছেলেটাকে ফিরিয়ে দিও না। তোমার ছেলেটা তোমার মেয়েটাকে খুব ভালোবাসে। আম্মু মিমির আব্বু বাসায় আসুক কথা বলে দেখছি বাবা। রাফি বাসা থেকে চলে গেল। আমি ওর সামনে যাইনি, পাশের রুম থেকে শুনেছি। ভাইয়াও আমার সাথে ছিল, সবকিছু শুনেছে। ভাইয়া শুধু আমার মাথায় হাত রাখলো। দৃশ্য রাত। আব্বু বাসায় আসতেই আম্মু আব্বুকে সব খুলে বলল। আব্বু খাবার টেবিলে বসে আমাকে বলছে, আব্বু আমরা জেনেছি কিসের জন্য তুমি এই বিয়েতে না করেছো কিন্তু ছেলেটা যা করেছিল শুধু তোমাকে পাওয়ার জন্যই করেছিল আর এখনো টোটালি চেঞ্জ হয়ে গেছে, তাও আবার তোমার জন্যই। এত বছর পরও ছেলেটা তোমাকে মনে রেখেছে। আমাদের কোনো আপত্তি নেই মিম। আমরা ওকে ওর ভুলের জন্য ক্ষমা করে দিয়েছি। আমরা চাই তুমিও সব ভুলে রাফিকে বিয়ে করে নেও। সূর্য এর যেই ছেলে তোর জন্য এত পাগল, সেই ছেলে এর যাই হোক কোনোদিন তোকে কষ্ট দিবে না বোন। আমি তোমাদের যা খুশি তাই করো। কথাটা বলেই মিম উঠে চলে গেল। আম্মু তুমি ছেলের আব্বুকে বলে দাও আগামীকাল ছেলেকে নিয়ে আসতে। এসে মিমকে দেখে যাক, ছেলে অনেক ভালো। আব্বু ঠিক আছে আমি বলে দিচ্ছি ফোন করে। মিমের আব্বু ফোন করে বলে তাদের জানিয়ে দিল ওই বাসা থেকে এসে মিমকে দেখে যেতে। নেক্সট ডে। আজকে রাফি, রাফির বাবা, মা, বোন, চাচা, চাচি আমাকে এসে দেখে যান। নেক্সট ডে। তার পরের দিন আমাদের বাসায় লোকজন ওদের বাসায় আসলাম। বাড়িঘর সবার ব্যবহার সবকিছু আমাদের বাড়ির লোকজনের পছন্দ হয়, তাই ওই বাসায় আমাদের বিয়ের পাকা কথা হয়ে যায়, ডেট ফিক্স হয়ে যায়। আগামী শুক্রবার আমাদের বিয়ে। ধুনছে বিয়ের কেনাকাটা চলে। রাফি ফোন দিয়ে আম্মুকে বলে আমার সাথে কথা বলতে চায়।
আম্মু এসে আমার হাতে ফোন দিয়ে বলছে, আম্মু রাফি কথা বলবে। আম্মু রুম থেকে বেরিয়ে গেল। আমি হ্যালো রাফি মিম। আমি জি বলুন। রাফি এখনো রেগে আছো আমার উপর? আমি কি বলার জন্য ফোন দিয়েছেন সেটা বলুন। রাফি কি রঙের হলুদের শাড়ি আর বিয়ের কি নিতে চাও তুমি? আমি আপনার ইচ্ছে। রাফি না সমস্যা নেই, তুমি তোমার পছন্দের রং বলতে পারো আর চাইলে আমার সাথে কেনাকাটাও করতে যেতে পারো। আমি না, প্রয়োজন নেই। রাফি তাহলে আমি আমার পছন্দ মতো কিনবো? আমি কিনুন। এটা বলে লাইনটা কেটে দিলাম। আমার মনে শুধু ভয় কাজ করছে। আমি কেন ফিরে আসলো এতগুলো বছর পর? কলেজে সবার সামনে চড়ের প্রতিশোধ নিতেই কি ফিরে আসলো সে? তাহলে আগামীতে কি হতে চলেছে আমার সাথে? আমার জীবনে কি হবে জানা নেই। মনে মনে আজ আমার গায়ে হলুদ, বাসায় বিয়ের আমেজ, বিয়ে বাড়ির জমজমাট পরিবেশ চারদিকে। ছেলের বাড়ির লোকজন সবাই চলে এসেছে। আমার বাসার লোকজন সবাই রিসেপশনে, শুধু আমার ভাইয়ের বউ মৌ। আমার একমাত্র মিষ্টি ভাবি যে আমাকে আর তার ছোট বোনকে কখনো আলাদা চোখে দেখেনি। একদম আমাকে নিজের বড় বোনের মতো ভালোবাসা দিয়েছে। আমার তো মনে হয় না সে আমার ভাবি, মনে হয় সে আমার বড় বোন। আর ভাবির ছোট বোন সাফাও তো আমার বান্ধবী। ভাবি আর সাফা আমার কাছে আছে। আমাকে পার্লারের মেয়েরা সাজিয়ে চলে গেছে। আমার খালাতো বোন ইতি এসে বলছে, ইতি এই জামাই আসছে। এটা শুনতেই এরাও আমার পাশ থেকে উঠে দৌড়ে চলে গেল। সবাই বলছে, হলুদে জামাই আসছে, কত রোমান্টিক জামাই। শুনে আমার খুব লজ্জা লাগলো। আমি কি দরকার ছিল হলুদে আসার, যেমন আমাদের প্রেমের বিয়ে? কিছুক্ষণ পর আমাকে স্টেজে নিয়ে আসলো। বর পক্ষের মধ্যে সর্বপ্রথম রাফি আসলো স্টেজে আমাকে হলুদ দিতে। আমার মাথায় তো শুধু একটা ভাবনায় ঘুরপাক খাচ্ছে, কেন ফিরে আসলো এতগুলো বছর পর। আমি বসে আছি, রাফি আমার সামনে বসলো হাঁটু ভেঙে। রাফি অনেক সুন্দর লাগছে, আমার বউটাকে এর কাঁচা ফুলগুলোতে সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আমি শেষ হয়েছে আপনার নেকামি। শেষ হলে প্লিজ চলে যান। রাফি আসল কার বাকি। এই বলে রাফি হলুদ নিয়ে আমার নাকে ছুঁয়ে দিল। আমি মানুষ আগে হলুদ গাল বা কপালে ছোঁয়ায় আর সে আমাকে নাকি ছোঁয়াচ্ছে। মনে মনে অন্যদিকে ঘুরিয়ে মিম মুচকি হাসলো, শুধু কিছু না বলি, কিন্তু এটা রাফির চোখ এড়ালো না। রাফি অপলক তাকিয়ে আছে, তারপর কপালে আর গালে হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিল। রাফি আমার না শখ, যে আমার বউ আমাকে হলুদ দিয়ে দিবে। দিয়ে দে না একটু। কিছু বললাম না। কেন জানি ইচ্ছে হচ্ছিল রাফির এই শান্ত মুখে কথাটা শুনে, কিন্তু লজ্জা লাগছে তাই আর তাকাতে পারলাম না। মাথা নিচু করে রাখলাম। রাফি আমার হাতটা ধরলো, আমার হাতে হলুদ নিয়ে নিজের কপালে হাতটা ছুঁয়ে নিল। রাফি হয়ে গেছে আমার ইচ্ছে পূরণ। এইবার আমি আসি, আগামীকাল দেখা হবে। বলেও চলে গেল। আমি তাকিয়ে রইলাম রাফি যাওয়ার দিকে। একটা শান্ত নিঃশ্বাস ছেড়ে মনে মনে ভাবছি, আমি আমি কি ওর মায়া পড়ে যাচ্ছি? তাহলে ওর শাস্তিগুলো তো দ্বিগুণ কষ্ট দিবে। না, এটা হতে দেওয়া যাবে না। আমার মনকে শক্ত করতে হবে। মনে মনে এসব ভাবার মাঝে আমার পাশে বসা একজন মেয়ের কণ্ঠ ভেসে আসলো কানে। তাকালাম তার দিকে, কি বলছে শোনার জন্য। সুরাইয়া, উফ ভাবি কি সুন্দর লাগছে তোমাকে, কি বলবো। রাফির ছোট বোন। আমি ওর কথা শুনে হালকা হাসি মুখে বললাম, আমি তোমাকে অনেক সুন্দর লাগছে। তারপর সুরাইয়া হলুদ দিয়ে মিষ্টি খাইয়ে দিল। আমিও ওকে মিষ্টি খাইয়ে দিলাম। ছেলে পক্ষের সবাই আমাকে হলুদ দিচ্ছে, একজন একজন করে এসে। খাবার খেয়ে বর পক্ষের সবাই চলে গেল। আমাদের বাসার লোকজন এইবার রাফিকে হলুদ দিতে চলে গেছে। দৃশ্য চেঞ্জ। রাফির বাসা থেকে ফিরে রাতে আমাদের বাসার মানুষ আমাকে হলুদ দিচ্ছে। আব্বু আম্মু যখন হলুদ দিচ্ছে নিজের অজানি চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল। কেন যেন খুব কষ্ট হচ্ছে। আমার কান্না দেখে সবাই কান্না করে দিল এইবার। আমি পরিবারের ছোট হওয়ায় সবার আদরের অনেক। আর কাল তার বিয়ে, সবার মন দিয়ে খারাপ হয়ে গেছে। এবার ভাইয়া এসে আমার পাশে বসলো। ভাইয়ের কপালে হলুদ দিয়ে মিষ্টি আমার মুখের সামনে ধরলো, কিন্তু মিষ্টি আর আমাকে খাওয়াতে পারলো না। তার আগেই আমি ভাইয়াকে জড়িয়ে ধরে এইবার জোরে কান্না করে দিলাম। ভাইয়া ভাবি সবাই কান্না করছে। আরিফ মুহূর্ত রেখে শান্ত করার জন্য বলল, আরিফের সবাই কি বিয়ে বাড়িকে মরা বাড়ি বানিয়ে ফেলবে নাকি, যেভাবে কান্না চলছে? এমনি এক অসহায় মহিলা দাঁড়িয়ে আছে, যদি কি খেতে দিত মায়ের দয়া করে।
আরিফ যে মুবাশিরাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে সবাই বুঝতে পেরে হাসলো। মুবাশিরা রাগী চোখে তাকিয়ে আছে। পরিস্থিতি বুঝতে পেরে আরিফ দৌড় দিল। আরিফ আর মুবাশিরা দৌড়াচ্ছে। আরিফ আগে ওর পিছনে মুবাশিরা, এর মধ্যে সামনে দিয়ে একটা ফুলের পাপড়ির ডালা নিয়ে আসছিল ইতি। কিছু বোঝার আগেই আরিফের সাথে ধাক্কা খায়। ইতি ধাক্কা খেয়ে পড়ে যেতে নিচ্ছিল। আরিফ ওর হাত ধরে ফেলে আর ধাক্কা খাওয়ায় ওর হাতে থাকা ডালাটা উল্টে গিয়ে ওদের দুজনের উপর পড়ছে। আচমকা এমন হয়ে দুজনই লজ্জায় পড়ে গেল। ইতি কিছু না বলে দৌড়ে চলে আসলো সবার কাছে। কিছুক্ষণ পর আরিফ আর মুবাশিরাও আসলো। এতক্ষণ হলুদ দেওয়া শেষে ঘুমাতে বড়রা সবাই রুমে চলে গেছে, আছে শুধু ছোটরা। সূর্য যাই হোক, রাফিদের ফোন করে আসতে বলি এখন একটু আড্ডা আর মজা করা যাবে। ভাইয়ের বলে শেষ হওয়ার আগেই সবাই চিল্লান দিয়ে একসাথে বলে উঠে হ্যাঁ। সবাই হেসে উঠলো আর আমার মনে ভাইয়ের মাথা আরো বাড়ছে। আমি কি হতে চলেছে আমার সাথে? মনে মনে সূর্য রাফিদের ফোন করে আসতে বলল। রাফির কাছে তো এটা হাতে ওই দূর আকাশের চাঁদ পাওয়ার মতো কথা। খুশিতে তার বন্ধু আর কাজিনদের নিয়ে চলো আসলো মিন্নের বাসায়। মুখ দেখে মনে হচ্ছে প্রবাদের ওই বামুন হাত বাড়াতেই চাঁদের দেখা পেয়ে গেছে। আমরা সবাই মিলে বাসার ছাদে উঠে আসলাম। বিয়ের আর হলুদের ফটোশুট করার জন্য আগে থেকেই ছাদটা ডেকোরেশন করা ছিল, তাই আর কিছু করতে হয়নি। যে যার মতো এসে বসে পড়লো। সূর্য সো গাইস, আমরা সবাই মিলে এখন একটা গেম খেলবো। শুনে সবাই তো খুশি। মৌ কি গেম সূর্য? ভাইয়া সাফাকে ইশারা দিলে সাফা উঠে চলে গেল কোথায় যেন। আর সবাই অপেক্ষা করছে। একটু পরে সাফা একটা বক্স নিয়ে এসে ভাইয়ার হাতে দিল। ভাইয়া বক্সটা আমাদের সামনে রেখে বলল, সূর্য সবাই গোল হয়ে বসে পড়ো। এই বক্সের কাগজগুলোর মধ্যে কিছু লেখা। একজন একজন করে কাগজ উঠাবে আর যার যেটা লেখা আসবে তার সেটাই করতে হবে। সবাই রাজি হয়ে খেলা শুরু করে দিল। প্রথমেই কাগজ উঠালো মুবাশিরা। ওর আসলো গান গাইতে হবে। মুবাশিরা গান গাইতে শুরু করলো। মুবাশিরা কত যে তোমাকে বেশিছি ভালো, সেই কথা তুমি যদি জানতে। এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে। মিউজিক্যাল নোট। গান গাইতে গাইতে মুবাশিরা আর চোখে বারবার শরীফকে দেখছিল। কিন্তু এই মানুষটাই যে মুবাশিরাকে কতটা ভালোবাসে এটা ওর না জানাই রয়ে গেল। অনেকের জীবনে এমন কিছু না বলার কথা রয়ে যায়। সবার মনেই কিছু কথা থাকে যেটা না জানাই রয়ে যায়। এরপর জয় কাগজ উঠালো। তার আসলো মনের মানুষকে সবার সামনে প্রপোজ করতে হবে। রাফির ভাব দেখে বোঝাই যাচ্ছে ও জানে কাকে প্রপোজ করবে। জয় একবার রাফির দিকে তাকালো। রাফি মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মানে প্রপোজ করতে। জয় উঠে ছাদে সাজানো হয়েছে সেখান থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে আসছে সবার দিকে। সবাই অপেক্ষায় আছে যে কে সেই মানুষটি জানার জন্য। জয় গিয়ে রাফির ছোট বোনের সামনে এসে দাঁড়ালো। সুরাইয়া বিশ্বাসই করতে পারছে না তার ক্রাশ তাকেই পছন্দ করে। জয় সুরাইয়ার দিকে হাত বাড়িয়ে দিল। সুরাইয়াও হাত বাড়িয়ে দিল। জয়ের হাত ধরেই উঠে দাঁড়ালো। তারপর হাতে থাকা ফুল দিয়ে বলল, জয় আই লাভ ইউ মাই পিচ্চিটা। সুরাইয়া মিষ্টি হেসে জয় ভাইয়ের থেকে ফুলটা নিয়ে দৌড়ে চলে আসলো। আমার পাশে এসে বসে পড়লো। এইবার ভাইয়ের কাগজ উঠালো। তার আসলো ডান্স করতে হবে নিজের পছন্দ মতো কারোর সাথে। ভাই আর ভাবি ডান্স শুরু করলো। मोहब्बत बादशाह देना तू शायद आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। এই গানে ডান্স করলো। সবাই জোরে হাততালি দিল। এরপর ইতি কাগজ উঠালো। ওর আসলো মনের মানুষকে খুঁজে পেয়েছে নাকি? ও আনমনে আরিফের দিকে তাকিয়ে বলে উঠলে, ইতি হ্যাঁ। আরিফ মুচকি হাসলো। এবার শরীফ ভাইয়ের কাগজ উঠালো। তার আসলো সিঙ্গেল ডান্স করতে হবে। শরীফ ভাইয়া একটা অসাধারণ ডান্স করলো। সবাই হাততালি দিল। এইবার রাফি কাগজ উঠালো। ওর আসলো গান গাইতে হবে। রাফি গান গাওয়া শুরু করলো। রাফি ভালোবাসবো, বাসবো রে বন্ধু, তোমায় যত না। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়ে চুইয়ে পড়ে। পুষে রাখবো, রাখবো রে বন্ধু, তোমায় যত না। ভালোবাসবো, বাসবো রে বন্ধু, তোমায় যত না। দুধে আলতা গায়ের বরণ, রূপ যে কাঁচা সোনা। আঁচল দিয়ে ধাইকা রাইখো চোখ যেন পড়ে না। দুধে আলতা গায়ের বরণ, রূপ যে কাঁচা সোনা। আঁচল দিয়ে ধাইকা রাইখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম। মন্দ আর মানে না। কাছে আইসো, আইসো রে বন্ধু, প্রেমের কারণে। ভালোবাইসো বাইসো রে বন্ধু, আমার যত না। রাফি আমার দিকে তাকিয়ে পুরো গানটা গাইলো। আমি ওর চোখের দিকে তাকিয়ে ভাবছি, আমি সবকিছুই কি ওর ভালোবাসা নাকি প্রতিশোধ, বুঝবো কিভাবে?
মনে মনে ভাবনার মাঝে ভাইয়া বলে উঠল, সূর্য খেলা এইবার শেষ করতে হবে, কাল আবার অনেক কাজ আছে। রাফি, তোমরা তোমাদের বাসায় যাও, তাহলে এইবার আর আমরা রুমে যাই। রাফি: হ্যাঁ। সবাই বিদায় নিয়ে চলে গেছে। আমি আমার রুমে যাচ্ছি, তখন আম্মু আমার কাছে আসলো। আম্মুর শাড়িতে খারাপ লাগছে, খারাপ লাগলে খুলে ফেল। আমি: না, সমস্যা নেই। আম্মু: তুই কি রেগে আছিস আমাদের উপর? আমি: না, রাগ করবো কেন? আম্মু: দেখ মা, রাফি খুব ভালো ছেলে। দেখেছিস কিভাবে ও আমাদের সবাইকে আপন করে নিয়েছে, আর তোকে খুব ভালোবাসে। নয়তো এত বছর পর তোকে বউ করে নিতে আসতো না। ওর কি মেয়ের অভাব হতো? আমি: অনেক রাত হয়েছে, যাও ঘুমাও। আম্মু: আমার একটা কথা রাখবি? আমি: বলো। আম্মু: তুই রাফিকে কোনোদিন কষ্ট দিস না। ছেলেটা বড্ড ভালো। ওদের সংসারটাকে নিজের সংসার মনে করে আগলে রাখিস। আমি: হুম। আম্মু আমাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে চোখের পানি মুছতে মুছতে চলে যায়। আমি নিজের রুমেই যাচ্ছিলাম, তখন আমার চোখ বাড়ির উঠোনের কোনায় আম গাছের তলায় বসে থাকা ভাইয়ের দিকে পড়লো। উল্টো দিকে ফিরে বসে আছে। আমি এসে ভাইয়ের কাঁধে হাত রাখতেই ভাইয়ের চোখ মুছে আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আমি তোমাকে কখনো কাঁদতে দেখিনি ভাইয়া। সূর্য দূর কি কাঁদে? আমি এখন টিভির ড্রামার মতো করে বলো না, চোখে ময়লা গেছে। ভাইয়া একটা হাসি দিল, তবে হাসিটা আনন্দে দেয়নি, বেশ বুঝতে পারছি। আমি: এতই যখন কষ্ট পাচ্ছ, তাহলে বিয়েটা দিচ্ছ কেন বলো তো? সূর্য: সারা জীবন আপদ ঘাড়ে রাখবো নাকি? তুই বিয়ে করে গেলে আমারই তো শান্তি, রোজ রোজ না জ্বালাতি, সবকিছু থেকে মুক্তি। আমি খুব বেশি জ্বালাতাম, তাই না? এই বলে কান্না দিলাম আমি। ভাইয়া আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলেছে। সূর্য: ধুর পাগলি, আমি তো মজা করলাম। বোন কখনো বোঝা হয় নাকি? নিজের বুকে পাথর চাপা দিয়ে তোকে রাফির হাতে তুলে দিচ্ছি। আমি: কেন তুলে দিচ্ছ? রেখে দেও না। সূর্য: ভয় পাস না, তোকে তো কখনো একা বাড়ির বাইরে যেতে দিতাম না, আর এমনি এমনি কি তোকে রাফির হাতে তুলে দিচ্ছি? একটু ভরসা তো রাখাই যায়। তখনই ভাবি এসে উপস্থিত। মৌ হয়েছে, কান্নাকাটি বন্ধ করো এইবার। মিম যাও, রাত 1টা বাজে, রুমে গিয়ে ঘুমাও এইবার। সূর্য: হ্যাঁ মিম, যা। আমি আর কিছুই বললাম না, শুধু মাথায় একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি: রাফি কি সত্যিই ভালোবাসে নাকি? মনে মনে। সকালে ঘুম ভাঙতে বিছানা থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। পুরো বাড়িটা একবার দেখে চোখটা বন্ধ করে একটা নিঃশ্বাস ছাড়লাম। আমি আজ আমার বিয়ে, আর এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে ছোট থেকে বড় হওয়া, ছোট থেকে আজ পর্যন্ত কত স্মৃতি না জড়িয়ে আছে এই বাড়িতে। পরিবারের সবাইকে ছেড়ে চলে যেতে হবে আজ। এসব ভাবতেই তো বুক ফেটে কান্না করতে ইচ্ছে হচ্ছে খুব। আমি কিভাবে থাকবো ওই বাড়িতে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাইকে ছাড়া? মনে মনে এসব ভাবতে ভাবতে চোখের পানি মুছে নিলাম। আম্মু আসলো আমার রুমে এসে বলছে, আম্মু রাফি ফোনে ফোন দিয়েছে, কথা বল। আম্মু রিসিভ করে আমাকে ফোন দিয়ে রুম থেকে চলে গেল। আমি: আসসালামু আলাইকুম। রাফি: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি: জি ভালো। রাফি: ঈশের কয়েক ঘন্টা বাকি, চিরদিনের মতো তুমি আমার হবে। এই দিনটার জন্য আমি কতটা বছর অপেক্ষা করছি, কত রাত কল্পনা করে কাটিয়ে দিয়েছি, হিসাব নেই। আচ্ছা, আমাদের বিয়েতে কি তুমি খুশি না মিম? আমি চুপ করে রইলাম। রাফি: সমস্যা নেই, খুশি না থাকলেও আমি তোমার মন ভালো করার দায়িত্ব নিলাম। তোমাকে খুশি রাখার দায়িত্ব আজ থেকে আমার। আমি: আচ্ছা, এখন ফোন রেখি, সবাই ডাকছে। রাফি: আচ্ছা ঠিক আছে, লাভ ইউ আমার বউটা। আমি বুঝলাম। রাফি: এই বুঝলামের হিসাব আমি কড়াই গণনায় নিব। আমি: আচ্ছা। মুখে আচ্ছা বললেও এই কথা শুনে আমার ভয়ের মাত্রা আরো দ্বিগুণ হয়ে গেল। গলা শুকিয়ে গেছে। রাফি: ওকে, আল্লাহ হাফেজ। আমি: আল্লাহ হাফেজ। ফোনটা কেটে দিয়ে আগে এক গ্লাস পানি খেয়ে নিলাম, আর কিছু ভাবতে পারছি না। আমি যা হওয়ার হবে বিয়ের পর, ভয় পেলে চলবে না। আমি এতটা নরম মেয়ে নই যে অল্পতেই বড্ড ভেঙে পড়বো। আমাকে কেউ শাস্তি দিবে, আমি চুপচাপ মেনে নিব না। আমিও এর প্রতিবাদ করব। এইবার একটু মুচকি হাসলাম। দৃশ্য চেঞ্জ। দুপুর হয়ে এসেছে। পুরো বাড়ি মেহমানে ভরপুর। বাসা বিয়ের সাজে জলজল করছে। আমাকে সাজানো হচ্ছে বধূর সাজে। মেকআপ করা শেষ হয়ে গেছে। এখন বিয়ের লেহেঙ্গা পরে আসলাম। চুল বাঁধা হয়ে গেলেই জুয়েলারিগুলো পরানো হচ্ছে। সাজানো শেষে পার্লারের একজন আব্বু বলে উঠল, লামিয়া, মাশাআল্লাহ, কনেকে তো বেশ দারুণ লাগছে। পাশ থেকে ভাবি বলে উঠে, মৌসুমা মনের মেয়েই তো হাজারে একটা। এমন লক্ষ্মী মেয়ে খুঁজে পাওয়া যায় না খুব একটা।
ভাবি মুবাশিরা আর সাফার সাধু শেষ, এখন ইতিকে সাজাবে। ভাবির কথা শুনে ওরা তিন গাল ফুলিয়ে বলে ওঠে, হ্যাঁ মিম তো একাই লক্ষ্মী, আর আমরা তো সবগুলো ঝগড়ুটে। ওদের কথা শুনে সবাই হেসে উঠল। মৌসুম না আমার সব বন্যায় এক একটা লক্ষ্মী মেয়ে। দৃশ্য চেঞ্জ। আমাদের বাসার আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া শেষ। একটু পরেই সবার চিল্লাচিল্লি করে বলছে, বর এসেছে, বর এসেছে। কেন যেন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আর মুবাশিরা, সাফা, ইতি দিল দৌড়। গিয়ে ধরতে হবে তো। আমি রুমে বসে আছি, আম্মু আর ভাবি আছে, আমার কাছে আছে। ভাইয়া আর আব্বু এসে দেখা করে গেছে। দৃশ্য চেঞ্জ। বর পক্ষের সবাই বিয়ের গেটের ফিতার ওই পাশে, আর কনে পক্ষের সবাই এই পাশে। বর পক্ষের একজন বলে উঠল, শরীফ, আসসালামু আলাইকুম বেআইন সাহেব। মুবাশিরাকে চোখ মেরে বলল কথাটা। মুবাশিরা মনে মনে ভাবছে, মুবাশিরা এখন এসব পাত্তা দেওয়া চলবে না, এখন যুদ্ধে আছি। মনে মনে এসব ভেবে মুবাশিরা বলল, মুবাশিরা, ওয়ালাইকুম আসসালাম বেআই সাহেব। মুবাশিরা শরীফ চোখ মারল। মাঝে থেকে সুরাইয়া বলে উঠল, সুরাইয়া, আমি এখন কনের পক্ষে যাব। আমি মেয়েদের দলে। মেয়েরা সবাই খুশি হয়ে সুরাইয়াকে কনের পক্ষে নিয়ে আসলো। জয় যাবে তো সবাই কি এর ভালো দলের মূল্য বুঝে। এটা দেখে আরিফ বলল, আরিফ, আমি কেন তাহলে কনের পক্ষে থাকবো? আমিও এখন বর পক্ষে। ওর কথা শুনে বর পক্ষে সবাই চিল্লান দিয়ে উঠে একসাথে ইতি মুখ বাঁকিয়ে বলল, ইতি, হ্যাঁ হ্যাঁ, বর পক্ষে যান। এখানে আমরা যাকে তাকে আমাদের দলে রাখি না। সব মেয়েরা হেসে উঠল। আরিফুন, যাচ্ছি যাচ্ছি, আমি আবার যেমন তেমন দলে থাকি না। একটু ভাব দেখিয়ে বলল কথাটা। ওই পাশে যেতে যেতে সব ছেলেরা হেসে উঠল। সাফা, অনেক হয়েছে আর যে বাজে কথা। এখন আসি আসল কথায়। 50,000 টাকা এক হাতে দিন আর অন্য হাতে কিছু নিন। সাকিব, টাকা কি গাছের পাতা নাকি বেআইন সাহেব যে বলবেন আর আমরা ছিঁড়ে এনে আপনাদের হাতে দিব? রাফির তাজিন, আফরিন, যদি মাত্র 50,000 টাকা দেওয়ারই মূলত না থাকে ভাইকে বিয়ে দিচ্ছেন কেন? বাসায় নিয়ে সাজিয়ে রাখুন না। সব মেয়েরা হেসে উঠল। নীল টাকাকে যে আপনারা কাগজ মনে করেন, এটা তো আর আমরা জানতাম না বেআইন সাহেব। রাফির তাজিন, সাফাই নিয়ে যান তাহলে আপনার ভাইকে। বিয়ে দিতে হবে না বেআইন সাহেব। নীল, আচ্ছা দিব না, এমন বাড়িতে বিয়ে। নীলকে থামিয়ে দিয়ে একটা খাম মেয়েদের দিকে দিয়ে রাফি বলে উঠে, রাফি, এই নীল শালিকারা, এখানে তোমাদের দাবির থেকে কিছু টাকা বেশি আছে। মেয়েরা সবাই খামটা খুলে গুনে দেখে খামে 70,000 টাকা। মেয়েরা সবাই খুশি হয়ে চিল্লায় উঠে। মিমের ভাবি মৌসুম এসে রাফিকে মিষ্টি, জুস, পানি একবার করে সব খাইয়ে দিল। রাফির হাতে কেচি দেওয়া হলো। রাফি কেচি দিয়ে ফিটা কাটতে প্র্যাকটিস পেরে মানে মুবাশিরা উপরে। বর পক্ষের সবাই গেট দিয়ে প্রবেশ করছে। সাফা আর ইতি দুইজন দুই পাশ থেকে সবার উপরে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। রাফিকে এনে বাইরের স্টেজে বসানো হয়েছে। বসেই বারবার এদিক ওদিক তাকাচ্ছে রাফি মিমকে এক নজর দেখার জন্য। মিমকে কেমন লাগছে দেখতে। মিমের কাজিনদের ওর মোবাইলটা দিয়ে বলল, রাফি, তোমাদের বোনের কতগুলো পিক তুলে নিয়ে এসো, খুব দেখতে ইচ্ছে করছে মিমকে। ইথি 500 টাকা না দিলে পিক তুলে দিব না, বায়না করে বলল। রাফি 500 টাকা দিয়ে পিক তুলতে পাঠায়। বর পক্ষের ছেলেরা বলছে, নীল, মেয়েদের কাছে আমাদের সম্মান রাখলি না গেটে। রাফি, আমার এত সাধনার পর বিয়েটা তোরা তো ভেঙেই দিচ্ছিলি। সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর মিমের কাজিনরা মিমের ব্যাক সাইডের কতগুলো পিক তুলে নিয়ে এসে রাফিকে মোবাইল দিল। রাফি যখন এক্সাইটেড হয়ে মোবাইলে পিক দেখতে যায়, দেখে শুধু পেছনের সাইডের পিক, আর ওরা হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। দৃশ্য চেঞ্জ। খাওয়া দাওয়া শেষ হলে আমাকে স্টেজে এনে বসানো হলো রাফির পাশে। 1,01,00,000 টাকা দেন মোহরে ফাইনালি আমাদের বিয়েটা হলো। এতক্ষণ আমি ওর দিকে একবারের জন্য তাকাইনি। অন্যদিকে রাফি যেন হাফ ছেড়ে বাঁচল। শেষমেশ ও ওর ভালোবাসার মানুষটাকে নিজের ঘর পেল। মিমের আম্মু রাফিকে একটা চেইন আর ঘড়ি পরিয়ে দেয়। বিদায় বেলা। বাবা মাকে ছেড়ে যাওয়ার কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে। হৃদয় ভাঙা বিষাদের সুরে বাবা মায়ের চোখের জলে কন্যাকে বিদায় দিতে হয়। ভাইয়ের জন্য তার বোন অনেক আদরের। ছোট থেকে বড় হওয়া কত ঝগড়া খুনসুটি। যখন বোনের বিয়ে হয়ে যায় তখন ওদের ভালোবাসা ওদের জায়গাকে পূরণ করতে পারবে না। এটাই হলো পরিবারের ভালোবাসার বন্ধন। মিমের আব্বু ওর হাত রাফির হাতে দিয়ে বলল, আব্বু, বাবা, রাফি, মিম আমাদের বড্ড আদরের মেয়ে। কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেইনি ওকে। কিছু চাওয়ার আগে এনে দিয়েছি। একটা টু শব্দ করার আগে কোলে তুলে নিয়েছি। চোখে পানি আসতে দেইনি। আজ আমার কলিজার টুকরাটাকে আমি তোমার হাতে তুলে দিলাম রাফি। আজ থেকে মিমের দায়িত্ব তোমার। ওকে তুমি আগলে রেখো বাবা। এই কথা বলে আব্বু কাঁদতে থাকে।
একটু পরে খেয়াল করি রাফি মনোযোগ দিয়ে সব কথা শুনছে। রাফি, আপনি কোনো চিন্তা করবেন না আব্বু, আমি ওকে সারা জীবন আগলে রাখবো। আপনারা চলুন না আমাদের সাথে, আম্মুকে নিয়ে চলুন, ভাইয়া ভাবি সবাইকে। এই কথা শুনে আর সবার এক্সপ্রেশন কেমন হয়েছে আমি জানি না। আমি রাফির দিকে শুধু তাকিয়ে রইলাম অবাক হয়ে, যদিও কেউ দেখেনি। আব্বু, না বাবা, আজ না, আগামীকালই আমরা তোমাদের নিতে আসবো। এরপর আমাকে আর রাফিকে আব্বু জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আম্মুও আমাদের জড়িয়ে ধরে কান্না করছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আম্মু শুধু আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। সূর্য, আদরের ছোট বোনটা, আজ থেকে তুইও আমাদের বাড়ির মেহমান হয়ে গেলি রে। এইটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছে। একজন বোনের মূল্য 1000 বন্ধুর চেয়েও বেশি। নিয়তির কি খেলা! তুই যে আমার কত আদরের ছোট বোন, কেউ কষ্ট দিলে আজ পর্যন্ত আমি তাকে ছেড়ে কথা বলিনি। তোর বিয়ে হয়ে গেল, আজকে তুই অন্যের ঘরে চলে যাবি। কত জ্বালিয়েছিস এই ভাইটাকে, এখন থেকে কে জ্বালাবে আমাকে? কখনো শাসন করিনি, একটা বকাও দেইনি। খুব আদরের বোন আমার, কলিজার বোন, আজকে তোকে বিদায় দিতে হচ্ছে। নতুন জীবনে ভালো থাকিস। রাফি, সুখে রেখো আমার কলিজার বোনটাকে। তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের নতুন জীবনটা সুখের করে তুলে। আমিন। ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদছি, কেউ থামাতে পারছে না। ভাইয়া, ভাবি, মুবাশিরা, আরিফ, আমার সব কাজিন ফ্রেন্ডদের জড়িয়ে ধরে কান্না করছি। তারাও কান্না করছে। এদিকে আব্বু কাঁদে, আম্মু কাঁদে, আমাদের কান্না দেখে রাফিও কান্না করছে। পরিশেষে আব্বু ওর ভাইয়া আমাদের গাড়িতে তুলে দেন, আর বিদায় নিয়ে আমরা চলে আসি। সারা রাস্তা আমি কাঁদতে কাঁদতে আসি। রাফি ওর হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে। যতটা না আম্মু আব্বুর জন্য খারাপ লাগছে, তার চেয়ে বেশি ভয় হচ্ছে এই ভেবে যে আমি একা। রাফি যদি এইবার আমার উপর দিয়ে প্রতিশোধ নেয়, ওকে সেই কলেজে সবার সামনে চড় দেওয়ার জন্য, তখন কি হবে আমার? বাসায় নিয়ে আবার ছাড়ি, ধমক দিবে না তো আমাকে? মনে মনে ভাবতে ভাবতেই গাড়ি এসে একটা জায়গায় থামলো। মনে মনে ভাবছি, আমি এখানে তো কোনো বিয়ে বাড়ি দেখছি না, বিয়ের কোনো গেটও দেখছি না। এখানে গাড়ি থামলো কেন? কোথায় নিয়ে আসলো আমাকে? মনে মনে মনের ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। রাফি, মিম নামো গাড়ি থেকে। রাফির এই কথা শুনে আমার কলিজা যেন আরো শুকিয়ে যাচ্ছে। রাফির কথা শুনে ভয় ঘাবড়ে ওর দিকে তাকিয়ে আছি। আমি এখানে নামবো কেন? রাফি গাড়ি এর সামনে যাবে না, রাস্তা ঠিক করছে তো সেই জন্য। আমি আপনাদের বাসা এখান থেকে কত দূর? কোথাও তো বিয়ের গেট দেখছি না, বিয়ে বাড়ি তো দেখছি না। রাফিয়ার বাবা, আর একটু সামনে আমাদের বাসা, নামো তো গাড়ি থেকে আগে। এই বলে রাফি আমার হাত ধরে গাড়ি থেকে নামালো। এরপর আমার হাত শক্ত করে মুঠোয় নিল। রাফি, এইবার চলো আমার সাথে। আমার বুকের ভেতরটা যে কি হচ্ছে, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না। মনে মনে ভাবছি, আমিও আমাকে বাসায় নিয়ে যাবে তো? মনে মনে এক হাত দিয়ে লেহেঙ্গা ধরে রেখেছি, আর অন্য হাত রাফি ধরে রেখেছে। কিছু দূর আসার পর রাফি বলছে, রাফি কোলেই নিতাম, মুরব্বীরা পিছনে আছেন, ওনারা এসে দেখলে নানান কথা বলবেন, সেই জন্য কোলে নিলাম না। একটু কষ্ট করে হেঁটেই চলো প্লিজ। কিছু দূর হেঁটে আসার পর দেখি বিয়ে বাড়ি। যেন প্রাণটা ফিরে পেলাম। বউ এসেছে, বউ এসেছে বলে সবাই আমাকে বরণ করতে আসলো। রাফির আম্মু এসে মিষ্টি, পায়েস, সেমাই খাইয়ে আমাকে মিষ্টি মুখ করালো, সাথে রাফিকে খাইয়ে দিচ্ছে। রাফির কাজিনরা আর সুরাইয়া আমাকে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসলো। আমাকে এনে ড্রয়িং রুমে বসানো হলো। আশেপাশে সবাই আমাকে দেখছে, আমি চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর রাফির দুইজন বন্ধু এসে আমাকে বলল, জয়, শেষমেশ ভাবি হতেই হলো। শুধু শুধু বন্ধুটাকে কষ্ট দিলে, শাস্তি দিলে। শরীফ, আজ রাফি প্রতিশোধ না নিলেই হয়। আল্লাহ আল্লাহ করো। কথাগুলো শুনে বুকের ভিতরটা আবারও কেঁপে উঠল। আমি, আচ্ছা, যদি ও প্রতিশোধ নেয়, তখন কি হবে আমার? মনে মনে আসার পর থেকে রাফিকে আমি আর কোথাও দেখতে পেলাম না। দৃশ্য চেঞ্জ। রাত হয়ে গেছে অনেক। সবাই আমাকে খেতে বলছে। লজ্জায় সবার সামনে খেতে পারিনি। পরে আমাকে ধরে রাফির রুমে নিয়ে আসা হলো। এতক্ষণ ওর বন্ধুরা রুম দেখে ফুল দিয়ে সাজাচ্ছিল। ওর কাজিনরা আমাকে খাটে বসিয়ে দিয়ে বাইরে চলে যায়। এই প্রথম আমি ভয় কাঁপছি আর গলা শুকিয়ে যাচ্ছে। আমি, রাফি কি বলবে আমাকে? ও কি ওর কষ্টের শাস্তি দিবে এইবার আমাকে? প্রতিশোধ নিবে? মনে মনে এই চিন্তাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি ওর ভালোবাসাটা কি ভয়ঙ্কর ভালোবাসার রূপ নিবে না তো? মনে মনে রাত 1টার সময় রাফিকে ওর বন্ধুরা রুমে ঢুকতে দিল। যেই পর্যন্ত ওর কাছ থেকে 10,000 টাকা না নিতে পেরেছে, সেই পর্যন্ত ওকে রুমে ঢুকতে দেয়নি। রাফিকে রুমে ঢুকতে থেকেই মিম কি করবে দিশা না পেয়ে ভয় কান্না শুরু করে দিল।
রাফি, এই এই কি হয়েছে মিম? কাঁদছো কেন তুমি? আম্মু আব্বুর কথা মনে পড়েছে? কালই তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে যাব। মনে মনে ভাবছি, আমি তো আপনার ভয় কাঁদছি। মনে মনে রাফি মিমকে ধরে বলল, রাফি দেখো, কান্না করো না প্লিজ। আজ কান্না করলে লোকে কি বলবে? সবাই ভাববে আমি তোমাকে মারছি। আরো বাজে কথা বলবে। প্লিজ কান্না করে না লক্ষ্মী। আপনি কি আমাকে মারবেন বা কোনো শাস্তি দিবেন? কান্না করতে করতে বললাম, রাফি কেন মারবো আর কেন শাস্তি দিব তোমাকে? ওই যে আমি আপনাকে কলেজে সবার সামনে চড় দিয়েছিলাম, কষ্ট দিয়েছি বলে, বিয়েতে রাজি হয়নি বলে। রাফি, ওরে পাগলি, এত সাধনার পর এত কষ্ট করে আমি আমার জানটাকে পেয়েছি, তাকে কষ্ট দিতে নাকি? আল্লাহ, এই ভয়ে কান্না করছো তুমি? আমার প্রাণ থাকতে একটা আচরও তোমার গায়ে কোনো দিন লাগতে দেবো না আমি। সেই আমি তোমাকে মারবো? কি করে এমন অদ্ভুত কথা মাথায় আসে তোমার? মিম, আমি তোমার জন্য নিজেকে এতটা পাল্টে নিয়েছি, তোমার মনের মতো করে নিজেকে তৈরি করেছি এতটা বছর ধরে। তুমি তো বলেছিলে নিজেকে এমনভাবে তৈরি না করা পর্যন্ত যেন তোমার সামনে না আসি। তাই তো এতগুলো বছর ধরে আমি তোমার সামনে আসিনি। দূর থেকেই তোমাকে দেখেছি, আর কত শত কল্পনা করে কাটিয়ে দিয়েছি এতগুলো বছর। আমি অবাক হয়ে রাফির কথাগুলো শুনলাম। আমি সরি, কান্না করে বললাম। রাফি, একবার জড়িয়ে ধরা যাবে? আমি চোখ বড় করে রাফির দিকে তাকালাম। রাফি, থাক থাক, ওইভাবে তাকিয়ে না, সমস্যা নেই জানো। আজ আমি অনেক খুশি। আল্লাহ তোমাকে আমার জীবনে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তোমাকে না পেলে এই জীবন মৃত বৃক্ষের মতো হয়ে যেত। কত অপেক্ষার পর আজ আমি আমার জীবনটাকে পেলাম। আজও ভালোবাসি তোমাকে মিম, খুব ভালোবাসি তোমায় আমি, খুব ভালোবাসি। আজ আমার এই জীবন ধন্য। আচ্ছা চলো এবার আমরা বিয়ের নফল নামাজ আদায় করি। বিয়ের পর এই নামাজ পড়তে হয় একসাথে। আমি মাথা নেড়ে হুম বলে উঠে গিয়ে অজু করে আসলাম। তারপর একসাথে দুইজন নফল নামাজ পড়ে উঠলাম। রাফিয়া, তোমাকে আরো হাজার গুণ সুন্দর লাগছে মিম। যাই যোগ, এত ভারী ড্রেস চেঞ্জ করে এসো। আমি কালো রঙের একটা শাড়ি পরে ফ্রেশ হয়ে আসলাম। এসে জুয়েলারিগুলো সব খুলছি ড্রেসিং টেবিলের সামনে বসে। বসা থেকে উঠতে যাবো, রাফি পিছন থেকে বলে উঠল, রাফি 1 মিনিট বসে থাকো, একটা কাজ বাকি আছে। আমি আয়নার সামনে বসে আছি। রাফি পিছন থেকে এসে একটা ছোট ডায়মন্ডের লকেট সহ চেন আমার গলায় পরিয়ে দিল, আর লকেটের সাথে মেট্রোর কানের দুল 2 কান পরিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, আমি এটা কেন, আর এটা তো অনেক দামি মনে হচ্ছে। রাফি, তোমার জন্য তো এই সামান্য গিফট কিছুই না, আর বাসর ঘরে নতুন বউকে উপহার দিতে হয় স্বামীর। আচ্ছা তুমি ঘুমিয়ে পড়ো, আবার সকাল সকাল উঠতে হবে তো। আমি খাটের এক পাশে শুলে তোমার প্রবলেম হবে? আমি না, মুচকি হেসে বললাম, রাফি তবে আমি শুই। আচ্ছা। আমরা দুইজন দুদিকে ঘুরে শুয়ে পড়লাম। আর মনে মনে আমি ভাবতে লাগলাম, আমি কি ভুলটাই না আমি বুঝেছিলাম এতগুলো বছর রাফিকে। অথচ ও কত ভালো একটা ছেলে, আমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে পাগলের মতো। আমি সত্যি ভাগ্যবতী যে রাফিকে আমার স্বামী হিসেবে পেয়েছি। কাল থেকে তুমি নতুন মিমকে দেখবে রাফি, যে তোমাকে অনেক ভালোবাসবে, আর কোনো কষ্ট পেতে দিব না তোমাকে রাফি। মনে মনে এসব ভাবতে ভাবতে মিমও ঘুমিয়ে গেল। নেক্সট ডে ভোরবেলা ঘুম ভাঙতেই ওইদিকে ঘুরতেই কারো মাথার সাথে জোরে বাড়ি লাগতেই ভয় লাফ দিয়ে উঠে বসে পড়লাম। অপর পাশের মানুষটা বসে পড়লো। এটা তো আমার রুম না, আমি এই রুমে আসলাম কি করে? জানতে চাইলাম পাশের মানুষটার কাছে। অপর পাশের মানুষটা আমার কথা শুনে হাসিয়ে যাচ্ছে। চোখটা ভালো মতো হাত দিয়ে একবার মুছে নিলাম, তারপর রাফির দিকে তাকাতেই মনে পড়ে গেল সব। ভুলেই গিয়েছিলাম কাল আমার বিয়ে হয়েছে। আমি দূর ঘুম থেকে থেকে পাগলের মতো কথা বলছিলাম আমি, মনে মনে। এসব ভাবতেই মিমের লজ্জা লাগলো। আর 1 মিনিটও রাফির সামনে থাকলো না। দৌড়ে চলে গেল এখান থেকে, আর রাফি এসে চলছে মিমের এমন অবস্থা দেখে। দৃশ্য চেঞ্জ। দুজনই উজু করে এসে ফজরের নামাজ আদায় করে নিলাম। আজ আমাদের বউ ভাত আর আমাদের রিসেপশন পার্টির আগে রাফিকে আমার মনের কথাগুলো জানাবো, যে আমিও রাফিকে ভালোবেসে ফেলেছি। রাফি পুরো চমকে যাবে, আর ওকে একটা সারপ্রাইজও দেওয়া হয়ে যাবে। এসব ভেবেই সুরাইয়ার সাথে কথা বলে আমাদের রুমটা হালকা সাজিয়ে নিলাম লোকদের দিয়ে। সুরাইয়া, বেস্ট অফ লাক ভাবি, ভাইয়া রুমের দিকে আসে। এটা বলেই সুরাইয়া চলে গেছে। রাফি রুমে আসতেই ভাবলাম আগে একটু মজা নেওয়া যাক। রাফি এখন এভাবে রুমকে সাজালো মিম? আমি এমন ভাব করে ওর দিকে তাকালাম যেন আমি নিজে অবাক, রুম এমন ভাবে সাজানো দেখে। রাফি, যাই হোক, এমন একটা মুহূর্ত তো হাতছাড়া করা যায় না বলো?
এই কথা বলেই রাফি আমার হাত ধরে টান দিয়ে আমাকে পিছনে ঘুরিয়ে এনে আমার কানের কাছে মুখ এনে বলছে, রাফি আই লাভ ইউ মিম। আমি আচ্ছা মুখে আচ্ছা বললে সামনে লজ্জায় মাথা তুলে দেখাতে পারছিলাম না। রাফি শুধু আচ্ছা? আমি ওকে? রাফি শুধু ওকে? আমি ঠিক আছে? রাফি শুধু ঠিক আছে? আমি বুঝলাম। রাফি কিন্তু আমি বুঝলাম না। কিছু অভিমান কণ্ঠে কথাটা বলল রাফি। আমি হেসে দিলাম কিন্তু অন্যদিকে ঘুরে থাকায় রাফি সেটা বুঝতে পারল না। রাফি আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি অনেক ভালো। একদম আমার মনের মতো। আমি সব সময় এমন একটা পরিবারই চেয়েছি যারা আমাকে বুঝবে আর আমাকে আপন করে নিবে। আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল। আমি আর আমি? রাফি উম্মু তুমি আছো ভালোই? রাফি মুচকি হাসি দিয়ে কথাটা বলল। আমি শুধু ভালোই তার মানে খুব ভালো না? রাফি খারাপ তো বলিনি কিন্তু আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি বেশি ভালো। দেখো না তারা আমাকে কত তাড়াতাড়ি আপন করে নিয়েছে আর তুমি? আমি হ্যাঁ আমি কি? রাফি নিয়েছ আপন করে? বিয়ে করেছি না? রাফি ওটা তো সবার জুড়িতে। আমি আপনি জানেন? রাফি সব জানি। আমি কিছু জানেন আপনি? রাফি কি আমি কিছু জানি? আমি হুম। রাফিকে মুখ বাঁকিয়ে ওর হাত ছাড়িয়ে নিয়ে দিলাম দৌড়। দুইজন সারা রুমে দৌড়াচ্ছি। একবার আমি খাটের উপরে উঠে যাচ্ছি, আরেকবার রাফি খাটের উপরে উঠে যাচ্ছে। যে কেউই আমাদের দেখলে ভাববে আমরা দৌড় খেলার প্রতিযোগিতায় নেমেছি। এখন আমি খাটের এই পাশে আর রাফি ওই পাশে। রাফি দাঁড়াও, আজ তোমাকে একবার ধরতে পারি শুধু। আমি পারবেন না, পারলে ধরে দেখান। রাফিকে বালিশ ছুঁড়ে দিলাম। রাফিও আমাকে বালিশ ছুঁড়ে মারলো। এবার এলোমেলো ভাবে দুইজনে বালিশ ছুড়াছুড়ি করছিলাম। এক পর্যায়ে বালিশগুলো আর না পেরে উঠে প্রাণ হারালো। মানে দুইটা বালিশেরই তুলে বের হয়ে উঠছে। আমরা তাও কেউ হারার পাত্রী নই। দুইজন আবার দৌড়াতে লাগলাম। সারা রুমের একদম বেহাল অবস্থা করে ফেলেছি আমরা। আমি উল্টো পাশ দিয়ে ঘুরতে গিয়ে আমার শাড়ির আঁচল খাটের সাথে আটকে গিয়ে পড়ে যেতে নিচ্ছিলাম। রাফি দৌড়ে এসে আমাকে ধরে নিল। আমাদের এখন কেউ দেখলে বলবে আমার ডান্সের নয় যাচ্ছি। আমি লজ্জা পেয়ে উঠে দৌড় দিতে নিচ্ছিলাম। তার আগেই রাফি আমার আঁচল ধরে টেনে থামিয়ে দিল। এবার আমি রাফির দিকে ঘুরে দাঁড়ালাম। আমি কি করছেন? রাফি এখন পালিয়ে যাবে কোথায়? আমি যাব না কোথাও আর। আচ্ছা এই যে এখন আমি জানি আপনি খুব ভালো, এটা কি আপনি জানেন? রাফি না তো। তোমার কাছে আমি তাহলে ভালো হতে পেরেছি, থ্যাংক গড। আমি আপনি আসলেই খুব ভালো। আমি একজন ভাগ্যবতী নারী যে আমি আপনাকে আমার স্বামী হিসেবে পেয়েছি। রাফি সেটা আমি জানি। আমি কি? রাফি হা হা হা। আমি পচা লোক। রাফি হুম তোমার পচা। আর তুমি আমার পুচু। আচ্ছা মিম একবার জড়িয়ে ধরি। আমি আর কিছু না বলে রাফিকে জড়িয়ে ধরলাম। রাফি এই রে, আজ আমার বউ তো আমার চোখ কপালে তুলে দিল। ওর কথা শুনে লজ্জা লাগলো। রাফি আমাকে ওর বুকের সাথে জড়িয়ে নিল। মনে হচ্ছে পৃথিবীর সবটুকু সুখ যেন এই মানুষটার বুকেই। ভয়ঙ্কর ভালোবাসাটা আজ আমার কাছে রূপ নিল পবিত্র ভালোবাসায়। বউ ভাতের পার্টির জন্য আমাকে সাজানোর মেয়েরা পার্লার থেকে চলে এসেছে। এখন আমাকে সাজানো হচ্ছে পার্টির সাজে। মিষ্টি কালার একটা লেহেঙ্গা পরানো হয়েছে আমাকে আজ পার্টির জন্য। মেকআপ করা শেষে চুল বাঁধার সময় শুধু ডিগ্রিটা পরিয়ে দিল আর সেই সময় রাফি রুমে আসলো। আমি আয়নায় ওকে দেখলাম। ও কালো স্যুট আর কালো প্যান্ট পরেছে। একদম পুরো নায়কের মতো লাগছে রাফিকে। রাফি সবাইকে বলল, রাফি আর সাজাতে হবে না মিমকে, তোমরা এখন যাও। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল রাফির দিকে। তাই রাফি বলল, রাফি আরে, আমি বাকিটুকু সাজিয়ে নিয়ে আসছি মিমকে। সবাই ঠিক আছে বলে মুচকি এসে চলে গেল রুম থেকে। রাফি আমার কাছে আসলো, এসে বলছে, রাফি তুমি বসে থাকো আর দেখো আমি সুন্দর করে তোমাকে তৈরি করেছি। আমি চুপ করে বসে আছি। সামনে সব জুয়েলারিগুলো সাজানো রাখা। রাফি এসে প্রথমে একটা হার নিয়ে পরিয়ে দিল। এটা গলার সাথে লাগানো। তারপর সিধা হার পরিয়ে দিল। তারপর দুই কানে দুল পরিয়ে দিল। পার্লারের মেয়েরা চুল বাঁধার সময় সিথি বরাবর টিকলি আগে পরিয়ে দিয়েছিল। তাই রাফি মাথার সাইডে দায়রাটা শুধু পরিয়ে দিল। আর মাথায় ছোট একটা তার পরিয়ে দিল। এইবার দুই হাতে দুটি বালা পরিয়ে দিল। তারপর দুই হাতে ব্যাসলাইট সহ আংটি পরিয়ে দিল আর ডান হাতের আঙুলে আরেকটা বড় আংটি পরাতে নিয়ে আবার ওইটা রেখে দিয়ে রাফি বলল, রাফি আমার বউটার সাজ শেষ। এবার আমার সাথে চলুন মহারানী।
রাফি আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি মুচকি হেসে হাত বাড়িয়ে দিয়ে ওর হাতে হাত রাখলাম। ওর হাত ধরে উঠে দাঁড়ালাম। রাফি, এইবার চলো তাহলে নিচে, আমরা হেলিক পার্টি শুরু হবে। আমি হুম। দৃশ্য চেঞ্জ। এখন সন্ধ্যা হয়ে গেছে। রাফিদের বাসায় ভরপুর মেহমান। রাফিদের অনেক বড় পরিবার। অনেক মেহমান এসেছে রাফি আর মিমের রিসেপশন পার্টিতে। অনেকেরা বিয়েতে মিমদের বাসায় যায়নি, তারাও পার্টিতে এসেছে। রাফিদের ড্রয়িং রুমে পার্টির আয়োজন করা হয়েছে। মিমের পরিবারের সবাইও এর মধ্যে চলে এসেছে, সাথে মিমের বন্ধু বান্ধবীরাও। হঠাৎ ড্রয়িং রুমের লাইট অফ হওয়ায় অবাক হয়ে গেছে। কালারিং লাইটের আলো পড়ল সিঁড়ির দিকে, তাই সেদিকে তাকিয়ে রইল সবাই, উপর থেকে কে আসছে দেখার জন্য। দেখা যাচ্ছে দুইজন মানুষ হাত ধরে নেমে আসছে সিঁড়ি দিয়ে। দেখে মনে হচ্ছে যেন কোনো এক রাজ্যের রাজকুমার আর রাজকন্যা নেমে আসছে একসাথে। কাছে আসার পর সবাই দেখতে পেল রাফি আর মিম হাত ধরে নেমে আসে। এরা সিঁড়ি থেকে নেমে এসে দাঁড়াতেই উপর থেকে দুইজনের উপর গোলাপ ফুলের পাপড়ি পড়ছে। রাফি জয় আর শরীফকে ইশারা দিতেই মাইক হাতে নিয়ে এসে মাঝে দাঁড়িয়ে বলছে, জয় এভরিওয়ান, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আপনাদের সিটে বসে পড়ুন। এখন আমাদের মাঝে একটা কাপলে ডান্স করবে রাফি আর আমাদের নতুন ভাবি। সবাই খুশি হয়ে একসাথে হাততালি দিল। রাফি আমার হাত ধরে সবার মাঝে এসে দাঁড়ালো। মিউজিক। তেরি মেরি মেরি তেরি, প্রেম কাহানি হো মুশকিল। এই গানে ডান্স করলাম রাফি আর আমি। ডান্স শেষ হতেই সবাই হাততালি দিল। আমি লজ্জা পেয়ে চলে যেতে নিচ্ছিলাম, তখনই রাফি আমার হাত ধরে থামিয়ে দিয়ে বলল, রাফি দাঁড়াও মিম। আমি ওর দিকে ঘুরে দাঁড়ালাম। রাফি আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে ওর হাতে থাকা একটা বক্সে ডায়মন্ড রিং এগিয়ে দিয়ে বলল, রাফি, আই লাভ ইউ মিম, আমার প্রথম ও শেষ ভালোবাসা, মাই কুইন বুটা। আমি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে বললাম, আমি আই লাভ ইউ টু রাফি। এই প্রথম আমি ওকে এই নামে বললাম, তাই রাফি মুচকি হাসলো। রাফি, তোমার হাতটা দেও মিম। আমি ওর দিকে হাত বাড়িয়ে দিলাম। রাফি আমার হাতে রিংটা পরিয়ে দিল। সবাই একসাথে হাততালি দিল। রাফি আমার হাত ধরে স্টেজের কাছে নিয়ে আসলো। এখানে আমার আর রাফির বসার সিট। আগে রাফি উপরে উঠলো, তারপর উপর থেকে আমার হাত বাড়িয়ে দিল। আমি এক হাত ওর হাতে রাখলাম, অন্য হাত দিয়ে লেহেঙ্গা ধরে সিঁড়ি দিয়ে স্টেজের উপরে এসে বসলাম আমাদের সিটে। আসার পর সবাই এসে আমাদের সাথে কথা বলছে। যারা বিয়েতে আসতে পারেনি তারা এসে আমার সাথে পরিচিত হচ্ছে। রাফির দুই কাজিন আর তাদের বউরাও এসেছে আজ, তারাও বিয়েতে আসতে পারেনি। শ্রাবণ, রাফি, তোর বিয়ের দিন আসার অনেক ইচ্ছে ছিল, কিন্তু হঠাৎ তারপরে যাওয়ায় আর আসতে পারিনি। কিন্তু আজ চলে এসেছি, না হলে তোর ভাবি বাসায় আগুন জ্বালিয়ে দিত। রাফির কাজিন সবাই হেসে উঠল। শ্রাবণ ভাইয়ের বউ আমাদের ভাবি বলে উঠল, তানিশা, তো আমি যদি এত জোরাজুরি না করতাম আমাদের বউ ভাতেও আসা হতো নাকি ঠিক ছিল না। তোমার কাছে তো কাজে আগে। রাফি, একদম ঠিক করেছো ভাবি। ও কি করে যে তোমার মতো একটা বউ পেল? ওর কপালে তো পেতনির জুটের কথা ছিল না। শ্রাবণ, হ্যাঁ, তুই তো সবসময় তোর ভাবির পক্ষেই কথা বলিস। আর যাই বলিস, আমাদের নতুন ভাবি কিন্তু দেখার মতো। তানিশা, হুম, ঠিক বলছো। দেখতে কি মিষ্টি মেয়ে। আর আমি কিন্তু তোমার বড় জামিন। আমি মুচকি এসে বললাম, আমি, হ্যাঁ। এর মাঝে আরেকটা মেয়ে এসে বলছে, অহনা, আসলেই রাফির বউ আমাদের মনের মতো হয়েছে। কি মায়াবী দেখতেও। আমি কিন্তু তোমার মেজো যা, তোমার বড় জায়ের দেবরের বউ। সবাই মুচকি হাসলাম। শুভ্র, হুম, এটা এত চিল্লিয়ে বলার কি আছে যে তুমি আমার বউ? অহনা, কেন, তোমার কি মনে হয় আমি না বললে তোমাকে মেয়েরা সিঙ্গেল ভেবে প্রপোজ করতো? শুভ্র, কোনো সন্দেহ আছে নাকি তোমার? শুভ্র ভাই আর রহনা ভাবির কথা শুনে সবাই হেসে চলছে। রাফি, তো তোমরা আমার বিয়েতে কেন আসলে না ভাবি? অহনা, সবই তোমার ভাইয়ের জন্য। আমার কত স্বপ্ন ছিল তোমার দিয়ে নিয়ে, সব মাটি করে দিয়েছে। তানিশা, আমারও তো জানিস কত কিছু ভেবে রেখেছিলাম। শ্রাবণ, শোন শুভ্র ভাই, আমার সব দোষ আমাদেরই, আমরা ক্ষমা প্রার্থী। সবাই হেসে চলছে। আমি তাকেই ভাবছি, আমি ওর পরিবারের সবার মধ্যে কত মিল দেখে ভালো লাগছে। মনে মনে মুচকি হেসে সবার দিকে তাকালাম। সাকিব ভাইরা, পার্টি তো এইবার শুরু করি। সবাই মাথা নেড়ে হ্যাঁ বলল। জয় ভাইয়া মাইক নিয়ে আসলো, সবার মাঝখানে দাঁড়িয়ে বলছে, জয়, আমাদের সামনে এখন একটা ডান্স করবে না এই কাপল? শরীফ এন্ড মুবাশিরা
সবাই জোরে হাততালি দিল। মিউজিক। মুঝসে শাদি করোগি। এই গানে একটা দারুণ পারফরমেন্স করলো দুইজন। ডান্স শেষে সবাই জোরে হাততালি দিলাম। এবার শরীফ ভাইয়া মাইক নিয়ে বলল, শরীফ এখন আমাদের মাঝে একটা ডান্স করবে সুইট কাপল জয় এন্ড সুরেয়া। সবাই জোরে হাততালি দিলাম। মিউজিক। কোন তুঝে পেয়ার কারিগর জেসে মে করতা হো। এই গানে একটা দারুণ পারফরমেন্স করলো দুইজন। সবাই জোরে হাততালি দিলাম। এবার সুরাইয়া মাইক হাতে নিয়ে বলল, সুরাইয়া এখন আমাদের মাঝে একটা ডান্স করবে আরিফ ভাই আর ইথি আপু। সবাই হাততালি দিল। আরিফ আর ইথি ডান্স শুরু করলো। মিউজিক। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ধুত্তুর 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 ধুসানে বাজিয়ে যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরণী আমি হব না, করবো না তো কোনোদিনও বিয়ে। আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। না 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 না। আলতা দেব টিকলি, দেব দেব সোনার ছুরি। আরে না না না। আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি। না না না, সবই আমার বাবার আছে পরে ধরি। এই গানে ডান্স করলো আরিফের ইথি। দারুণ পারফরমেন্স ছিল, সবাই জোরে হাততালি দিলাম। এবার নীল ভাইয়া মাইক নিয়ে বলল, নীল এখন আমাদের সামনে পারফরমেন্স করবে কোন কাপল জন্য। তো আচ্ছা আপনারা বলুন তো কারা আসে, দেখতে থাকুন কোন কাপল এবার আসে। সবার সামনে উপস্থিত হলো ভাইয়া আর ভাবি। সবাই জোরে হাততালি দিলাম। মিউজিক। কামারিয়ে করে লপালপ ললিপপ হয়ে গেল। এই গানে অসাধারণ ডান্স করলো ভাইয়া ভাবি। সবাই জোরে হাততালি দিল। আসলেই ভাইয়া আর ভাবিকে দেখলে বোঝা যায় না যে তাদের পরিবারের পছন্দে বিয়ে হয়েছে। যে দেখে সেই বলে প্রেম করে বিয়ে করছো মনে হয় তোমরা। এইবার ভাইয়া মাইক নিয়ে বলল, সূর্য এখন আমাদের মাঝে একটা কাপল ডান্স করবে সাকিব এন্ড সাফা। সবাই জোরে হাততালি দিলাম। মিউজিক। চুরি চুরি দিল তেরা চুরাएंगे, আপনার তুই হাম বানাएंगे। এই গানে অসাধারণ ডান্স করলো দুইজন। সবাই জোরে হাততালি দিলাম। এবার সাকিব ভাইয়া মাইক নিয়ে বলল, সাকিব এখন আমাদের মাঝে একটা কাপল ডান্স করবে নীল এন্ড আফরিন। সবাই জোরে হাততালি দিলাম। মিউজিক। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি রেজেতে রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমার দিয়ে তুই। পারি না থাকতে একার, কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় রেজেতে রাজি। এই গানে অসাধারণ পারফরমেন্স করলো দুইজন। সবাই জোরে হাততালি দিলাম। এবার শ্রবণ ভাইয়া মাইক নিয়ে বলল, শ্রাবণ এখন আমাদের মাঝে একটা কাপল ডান্স করবে শুভ্র আর রহনা ভাবি। সবাই জোরে হাততালি দিলাম। মিউজিক। মেরি বাতোं में तेरी, জিকরে সাদা, मेरी यादों में तेरी, फिक्रे सादा, मैं जो भी हूँ तुम ही तो हो, मुझे तुमसे मिली अपनी यादा, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चेनो भी मेरी दर्द भी, मेरी आशिकी अब तुम ही हो। এই গানে ডান্স করলো শুভ্র ভাই আর রহনা ভাবি। সবাই জোরে হাততালি দিলাম। এখন শুভ্র ভাইয়া মাইক নিয়ে বলল, শুভ্র এখন আমাদের মাঝে একটা ডান্স করবে কিউট কাপল শ্রাবণ ভাই আর তানিশা ভাবি। সবাই জোরে হাততালি দিলাম। মিউজিক। তু মেরা হে সনম, তু হি মেরা হামদম, তেরে সঙ্গ জিনে আবসাদ জনম। এই গানে অসাধারণ পারফরমেন্স করলো দুইজন। সবাই জোরে হাততালি দিলাম। এইবার রাফি মাইক নিয়ে বলল, রাফি এইবার আমরা সব ছেলেরা মিলে একটা ডান্স পারফরমেন্স করব। সব ছেলেরা তৈরি হয়ে একসাথে মাঝে দাঁড়ালো। মিউজিক। তেরি আঁখোं में कभी काजल। এই গানে অসাধারণ পারফরমেন্স করলো সব ছেলেরা। সবাই জোরে হাততালি দিলাম। এবার ডান্স হবে একটা নতুন জুটির পারফরমেন্স দিয়ে। সবাই জোরে হাততালি দিল। আমাকে আর রাফিকে ধরে মাঝে এনে দাঁড় করিয়ে দিয়ে সবাই বসে পড়ল। মিউজিক। ও আমার বন্ধু বউ চির সাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। এই গানে ডান্স করলাম রাফি আর আমি। সবাই জোরে হাততালি দিল। সুরাইয়া মাইক নিয়ে বলল, সুরাইয়া এখন আমাদের মাঝে ডান্স করবে যেই জুটি সেটা সারপ্রাইজ।
সবাই অপেক্ষা করছে কিসের জুটি, সেই জুটিকে দেখে সবাই একসাথে চিল্লিয়ে উঠল। রাফির বড় আপু আর দুলাভাই সেই জুটি, তারা বিদেশে সেটেল, বিয়ের দিন বাংলাদেশে এসে পৌঁছাতে পারেনি সময় মতো, তাই রিসেপশন পার্টিতে এসেছে। সুরাইয়া বলল। সুরাইয়া এখন আমাদের মাঝে একটা ডান্স পারফরমেন্স করবে, রূপমা আপু আর অশোক দুলাভাই। সবাই জোরে হাততালি দিলাম। মিউজিক। মোহাব্বত বার্ষা দেনে তু সাবানে আয়ে। এই গানে অসাধারণ পারফরমেন্স করলো রূপমা আপু আর অশোক দুলাভাই। সবাই জোর হাততালি দিল। রূপমা আপু এসে আমার পাশে বসে বলছে, রূপমা বাহ ভারী মিষ্টি মেয়ে, ছবিতে যত না সুন্দর সামনে থেকে আরো বেশি সুন্দর লাগছে তোমাকে মিম। আমি রাফির আপু মানে তোমারও আপু বোন। আমি মুচকি হাসলাম। তারপর মাইকে শুভ্র ভাইয়া বলছে, শুভ্র নতুন ভাবি এখন আমাদের মাঝে একটা সিঙ্গেল ডান্স করবে। আমি রাফির দিকে তাকালাম। রাফি মাথা নেড়ে হ্যাঁ বলল। তাই আমি স্টেজ থেকে নেমে সবার মাঝে আসলাম। মিউজিক। বলে চুড়িয়া, বলে কাঙ্গানা, হায় মে হো গই, তেরি সাজনা। এই গানে ডান্স করলাম। রাফি তাকিয়ে আছে আর বাকিরা হাততালি দিল। আমি এসে আমার সিটে বসলাম। রাফি এখন তাকিয়ে আছে, তাই শ্রাবণ ভাইয়া রাফির চোখের সামনে হাত দিয়ে ইশারা করছে, কিন্তু রাফির তাতেও কোনো হেলদোল নেই। এবার শরীফ ভাইয়া এসে বলছে, শরীফ এই রাফি ডান্স শেষ তো কবেই, তুই এখনো তাকিয়ে কাকে দেখছিস? জয় ভাইয়া এসে রাফির কাঁধে ধাক্কা দিতেই রাফির হুশ আসলো। আর সবাই হেসেই চলছে। এখন মাইকে বলল সিঙ্গেল ডান্স করবে মুবাসিরা। মিউজিক। ও হ্যাঁ, শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব ও। অন্য কেউ রে না, আমি চাইতে দিব। মুবাসিরা এই গানে অসাধারণ ডান্স করলো। সবাই জোরে হাততালি দিলাম। শরীফ ভাইয়ের তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। বুকে হাত দিয়ে পড়ে যেতে নিলে জয় ভাইয়ে ধরল। জয় ভাই সামলে। সবাই শরীফ ভাইয়ের এমন অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। এখন মাইকে বলল সিঙ্গেল ডান্স করবে সাফা। মিউজিক। দিলবার দিলবার। এই গানে ডান্স করলো সাফা। সবাই হাততালি দিলাম। কিন্তু সাকিব ভাইয়াকে সবার সাথে দাঁড়ানো দেখা যাচ্ছে না। এখানেই তো ছিল ভেবে সবাই নিচে তাকিয়ে দেখতে পেল ভাইয়া জ্ঞান হারিয়ে ফেলেছে ওর স্টেজ কাঁপানো ডান্স দেখে। শ্রাবণ ভাইয়া সাকিব ভাইয়ের মুখে পানি ছিটে দিল, তারপর সাকিব ভাইয়ের জ্ঞান ফিরল। জয় ভাইয়া সাকিব ভাইয়াকে ধরে উঠালো। শরীফ ভাইয়া বলছে, শরীফ কিছুক্ষণ আগে আমারও এমন অবস্থা হয়েছিল ভাই। এমন অবস্থা দেখে হাসতে হাসতে আমাদেরই জ্ঞান হারাবার মতো অবস্থা। এখন মাইকে বলল সিঙ্গেল ডান্স করবে সুরাইয়া। এটা শুনতেই জয় ভাইয়া সবাইকে বলছে, জয় ভাই তোদের যা অবস্থা দেখলাম আমার শিক্ষা হয়ে গেছে। আমাকে তোরা ধরে রাখো, না হলে আমাকে আবার হসপিটালে ভর্তি হয় নাকি জানি না। সবাই হেসে উঠল। মিউজিক। আমি ডানা কাটা পড়ি। এই গানে ডান্স করলো সুরাইয়া। সবাই জোরে হাততালি দিল। তারপর সবাই জয় ভাইয়ের দিকে আগে তাকালো কি অবস্থা দেখার জন্য। দেখলাম জয় ভাইয়া মাটির পুতুলের মতো দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না, সাথে হাত পা কিছুই নাড়াচ্ছে না। দেখে মনে হচ্ছে শুকর খেয়ে সোজা হয়ে গেছে আর টেনে কেউ সরাতে পারবে না এখান থেকে। শরীফ ভাই আছিস ভাই? রাফি জয় ভাই এমন তোর কিছু হলে আমার বোনের কি হবে? তাও জয় ভাইয়ের কোনো সাড়া নেই। এইবার নীল ভাইয়ে জয় ভাইয়ের কানে কানে গিয়ে বলছে, নীল কি এর হবে রে রাফি? আমরা সুরাইয়ের বিয়ে অন্য কোনো একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিব। এই কথা শেষ না হতেই জয় ভাইয়া নড়ে উঠে বলল, জয় পানি দে ভাই আমাকে। এমন অবস্থা দেখে এক একজন হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। এখন মাইকে বলল সিঙ্গেল ডান্স করবে ইতি। এটা শুনতেই সবাই আরিফকে ধরে সবার মাঝে এনে বসালো। জয় এই নেপানি হাতের কাছেই আছে, আর কিছু করিস না ভাই। সবাই জোরে হেসে উঠল। মিউজিক। সাজান 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 মেরি সাজান তেরি দুলহান সাজাওঙ্গি। এই গানে অসাধারণ পারফরমেন্স করলো ইতি। সবাই জোরে হাততালি দিল। আরিফ বুকে হাত দিয়ে ওর সিটেই আধা শুয়ে পড়ে। এক একজন হাসতে হাসতে শেষ। এখন মাইকে বলল ডান্স করবে দুই জুটি একসাথে, শরীফ সাকিব সাফায়ের নীল আফরিন। সবাই জোরে হাততালি দিলাম। সাকিব ভাইয়ের মুখোমুখি সাফা আর নীল ভাইয়ের মুখোমুখি আফরিন। মিউজিক। আসসালামু আলাইকুম বেআইন সাব। ওয়ালাইকুম আসসালাম বেআই সাব। আরে কেমন আছেন বেআইন সাব? বুকে বড় জ্বালা। আরে কিসের জ্বালা বেআইন সাব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। এই গানে অসাধারণ পারফরমেন্স করলো চারজন। সবাই জোরে হাততালি দিলাম। এই ডান্সের মধ্য দিয়েই আমাদের ডান্স পর্ব এখানেই শেষ হলো। এখন শুরু হবে গানের পর্ব। সবাই একসাথে চিল্লিয়ে উঠল। প্রথমেই গান গাইবে শরীফ ভাইয়া। শরীফ ভাইয়া গান শুরু করলো।
হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি দেখনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে ডালে, হতে পারি জানলা এই হাওয়াও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। মুবাশিরের দিকে তাকিয়ে এই গান গাইল শরীফ ভাইয়া। মুবাশিরা লজ্জা পেল, সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে মুবাশিরা। মুবাশিরা গান শুরু করলো। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার গভীরে, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয় গেছি হারিয়ে। তুই জীবন মরণ সবিরে, তুই কি আমার গভীরে। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার গভীরে। এই গান শরীফ ভাইয়াকে নিয়ে গাইল মুবাশিরা। শরীফ ভাইয়া মুবাশিরার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। মুবাশিরা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে আরিফ। আরিফ গান শুরু করলো। ভালোবাসি হয়নি বলা তবুও ভালোবাসি, পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি। তোমায় নিয়ে ফুলে ফুলে স্বপ্ন সাজাই আকাশ নীলে, তোমাতে বিভোর থাকি আমি 12 মাসি। একটু শীতল হাওয়া তুমি ক্লান্ত পথে শেষে, হাত বাড়িয়ে দেখো আমায়, ঘুম পাড়ানি দেশে। তুমি আছো দু চোখে তাই স্বপ্ন রাশি রাশি। ভালোবাসি হয়নি বলা তবু ভালোবাসি, পাশাপাশি হয়নি চলা তবু পাশাপাশি। ইতির দিকে আর চোখে তাকিয়ে আরিফই গান গাইল। ইতি লজ্জা পেল, সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে ইতি। ইতি গান গাইতে শুরু করলো। মাধবীলতা আমি, আমি কানন বালা, তোমার গানের সুর আমি, আমি গলার মালা, দিঘির জলের রোদ আমি, আমি সাজের বেলা। মাধবীলতা আমি, আমি কানন বালা। ইথির মিষ্টি কণ্ঠে এই গান শুনে আরিফের চোখের পলকই পড়ছে না। ইথি তো লজ্জাতে শেষ, সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে জয় ভাইয়া। জয় ভাইয়া গান শুরু করলো। তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, এই হৃদয় মাঝে রাখবো ছেড়ে দিব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌরব আর তো পাবো না, না 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 ছেড়ে দিব না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। সুরাইয়া লজ্জায় লাল হয়ে গেল জয় ভাইয়ের গান শুনে। সবাই জোরে হাততালি দিলাম। এখন সুরাইয়া গান গাইবে। সুরাইয়া গান শুরু করলো। চোখে চোখে রেখো, পাশাপাশি থেকো, শুধু তোমাকে দিয়েছি এই হৃদয় উপহার। এই জীবনে আমি চাই না কিছু আর তোমারই চোখে দেখি এই পৃথিবী আমার। সুরাইয়া গান শেষ করে জয় ভাইয়ের দিকে তাকালে জয় ভাইয়া মুচকি হাসলো। সুরাইয়া লজ্জা পেল, সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে সাকিব ভাইয়া। সাকিব ভাইয়া গান শুরু করলো। আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজে লাগবো আজ সারাদিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার। আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজে লাগবো। সাকিব ভাইয়ের সাফার দিকে লক্ষ্য করে এই গান গাইলো। সাফা শুধু মুচকি হাসি দিল। সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে সাফা। সাফা গান শুরু করলো। তুই বর্ষা বিকেলের ঢেউ, তুই আমার কাছের কেউ, তুই চাদরে ওড়ানো রাত্রকে দেখতে পেয়েছি হঠাৎ। সাফা সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে এই গান গাইলো। সাকিব ভাইয়া মুচকি হাসি দিল। সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে একসাথে নীল ভাইয়া আর আফরিন। দুইজন গান শুরু করলো। নীল শোনো, বলি তোমায় না বলা কথাগুলো আর বলে দিতে চাই। আফরিন বল, কি বলতে চাও সারাটি জীবন ধরে শুনে যেতে চাই। নীল ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। আফরিন ভালোবাসি আমিও তোমায়, সব কথা কি মুখে বলে দিতে হয়। এই গান গাইলো দুইজন একসাথে। সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে একসাথে শুভ্র ভাই আর রহনা ভাবি। দুইজন গান শুরু করলো।
একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকের ওপর, আর কোনোখানে যাব না কো। এই গান গাইলো দুইজনে একসাথে, সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে একসাথে শ্রাবণ ভাই আর তানিশা ভাবি। দুইজন গান শুরু করলো। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। এই গান গাইলো দুইজন একসাথে, সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে ভাইয়া আর ভাবি। দুইজন গান শুরু করলো। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী। এই গান গাইলো দুইজনে একসাথে, সবাই জোরে হাততালি দিলাম। এখন গান গাইবে রাফি। রাফি গান শুরু করলো। বন্ধু তোমার ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জিরায়, তুমি ছাড়া আর তো কোন বন্ধু নেই। মাথা রাইখা আমার বুকে, ঘুমাও বন্ধু সুখে। তোমার দেখা দেখা নয়ন জোড়ায়, তোমার দেখা দেখা জীবনও ফোড়ায়। রাফি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে পুরো গানটা গাইলো। আমি মুচকি হাসি দিলাম ওর দিকে তাকিয়ে। তারপর সবাই জোরে হাততালি দিলাম। এখন সবাই আমাকে গান গাইতে বলল, আমি রাজি হলাম। আমি গান শুরু করলাম। তুমি আমি কাছাকাছি আছি বলে এই জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কবু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। রাফির দিকে তাকিয়ে পুরো গানটা গাইলাম। রাফিও আমার দিকে তাকিয়ে আছে। সবাই জোরে হাততালি দিল। এখন রাফি আর আমি একসাথে গান গাইবো, আর এই গানের মধ্যে দিয়েই আমাদের আজকের রিসেপশন পার্টি শেষ হবে। আমরা দুইজন গান শুরু করলাম। এত বেঁচে আছো তুমি, তবু দূরে মনে হয়, আরো কাছে এসে তুমি ছুঁয়ে দাও এই হৃদয়। আজ এই দিনটা হোক দুজনার, ভালোবাসাতে আরো মধুময়। রাফি আর আমি একসাথে গানটা শেষ করলাম। সবাই জোরে হাততালি দিল। আমাদের এই গানের মধ্যে দিয়ে রাফি আর আমার রিসেপশন পার্টি শেষ হলো। সবাই খাওয়া দাওয়া করে নিল। দৃশ্য চেঞ্জ। আমরা আমাদের বাসায় এসে পড়লাম সবার সাথে। আমার আর রাফির সাথে ওর বাসা থেকে ওর বোন আর কিছু কাজিনের বন্ধুরাও আসলো। আমরা বাসায় আসতেই রাফিকে আর আমাকে সবাই মিষ্টি মুখ করাই। আমার পুরো পরিবার রাফিকে এর মধ্যেই খুব আপন করে নিয়েছে। আমার সাথে দেখা হতেই আম্মু হাত ধরে দূরে নিয়ে এসে বলল, আম্মু রাফির সাথে খারাপ ব্যবহার করিসনি তো? আমি না। আম্মু রাফিকে কষ্ট দিস না, কিন্তু ও তোর স্বামী, না হলে আল্লাহ নারাজ হবেন। আমি না আম্মু, এমন একটা ভালো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। এটাই তো আমার জন্য কত ভাগ্যের। এমন মানুষকে কি কষ্ট দিতে পারি বলো? আম্মু আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কতগুলো চুমু দিল। তারপর বলল, আম্মু তোরা সুখী হ। দৃশ্য চেঞ্জ। আম্মু আব্বু আর সবার সাথে কিছুক্ষণ গল্প করলো রাফি। গল্পের মাঝে আম্মু বলল, আম্মু রাফি এর মিম তোরা যা ঘুমিয়ে পর, অনেক ঘুগল গেছে আজ। আমি ঠিক আছে। সবাই বসে গল্প করতে লাগলো। আমরা রুমে চলে আসি। আমাদের বাড়িতেও আমাদের জন্য আমার রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভাবি বলেছিল তখন। সিঁড়ি দিয়ে উপরে আসতে রাফি বলল, রাফি দাঁড়াও মিম। আমি দাঁড়াতেই কিছু না বলে রাফি আমাকে কোলে তুলে নিল। আমি লজ্জায় চুপ করে রইলাম। আমাকে কোলে করে নিয়ে রাফি আমার রুমে নিয়ে আসলো। আসার পর দেখলাম আমার রুমটা দারুণভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। রাফি আমাকে খাটে বসিয়ে দিল। তারপর গিয়ে রাফি দরজা বন্ধ করে দিয়ে রুমের লাইট অফ করে দিল। আমাদের রুমটায় মোমবাতি জ্বলছে চারদিকে, তাই অনেক সুন্দর লাগছে। এই প্রথম এত লজ্জা লাগছে। তারপর রাফি আমার সামনে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি ওর হাত ধরে উঠে দাঁড়ালাম। আমার হাত ধরে মোমবাতি জ্বলছে সেখানে নিয়ে আসলো। রাফি একটা গান শুরু করলো। আমিও রাফির সাথে গান গাইতে লাগলাম। গান। আজ সারা রাত শুধু তোমারই জন্য, সব ভালোবাসা শুধু তোমারই জন্য। আমি যেন আমি নই, হয়ে গেছি অন্য। সংক্ষিপ্ত। গান শেষ হলে রাফি মোমবাতিগুলো ফুদিয়ে নিভিয়ে আমাকে আবার কোলে তুলে নিয়ে কপালে একটা কিস দিল। তারপর আর কি হলো আপনাদের না জানলেও চলবে। শুভরাত্রি। দৃশ্য চেঞ্জ। মিমের বন্ধু বান্ধবী কাজিন ভাইয়া ভাবির সাথে রাফির বন্ধু কাজিন সবাই মিলে আড্ডা, ফান, গল্প করতে লাগলো। সাথে তো হালকা নাস্তা আছেই। বড়রা এতক্ষণ ঘুমিয়ে গেছে। আড্ডার মাঝে সাকিব বলে উঠল, সাকিব ব্রুস, আড্ডা কেমন যেন বোরিং হয়ে যাচ্ছে। লেটস প্লে মিউজিক এন্ড হ্যাভ সাম ফান গাইস। আরিফ বলে উঠল,
আরিফা মনের মতো এত বড় শিল্পী এখানে উপস্থিত থাকতে মিউজিক প্লেয়ার কেন লাগবে? কামান ভাইরা একটা ধুন্দরকা তারাক্তা ভারাত্তা গান শুরু করে দে। সব মেয়েরা মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, তাহলে শুরু করো তোমাদের গান। সূর্য ঠিক আছে, তবে আমাদের সবার কিন্তু একসাথে গাইতে হবে রাজি। সব ছেলেরা একসাথে বলে উঠল, সুপার রাজি। সূর্য মুচকি হেসে গাওয়া শুরু করলো। সূর্য আর টিকাতুলির মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সব ছেলেরা একসাথে গেয়ে উঠল। সব ছেলেরা আর টিকাতুলির মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরিফ এক হাত উপরে তুলে গাইল, আরিফও ওরে ভাই, একদিন গেলাম সিনেমা দেখতে, আর রিক্সা থেকে নেমে দেখি হলে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখি সেই মেয়েটির চোখে আমার চোখ পড়েছে। সব ছেলেরা একসাথে গাইল, সব ছেলেরা হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। শরীফ গাইল, শরীফ হাউসফুল, কোনো টিকিট নাই, রাখে 10 টাকার টিকিট 20 টাকায় কিনে নিয়ে কোনো রকমের ভেতরে ঢুকে বসলাম। হঠাৎ দেখি পাশে চেয়ারে সেই মেয়েটি আমার পাশেই বসেছে। সব ছেলেরা একসাথে হাততালি দিতে দিতে গাইল, সব ছেলেরা হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। সাকিব গাইল, সাকিবও ওরে ভাই। সিনেমা শুরু হয়ে গেল। রাজ্জাক শাবানা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তখন আমার বুকের ভেতর ধুপধাপ শুরু হলো, আমি যদি প্রেম করতে পারতাম। এখন দেখি পাশের সিটে বসা মেয়েটি আমাকে চিমটি মেরেছে। সব ছেলেরা একসাথে তুড়ি বাজিয়ে নাচতে নাচতে গাইল, সব ছেলেরা হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। জয় গাইল, জয় ও ওরে ভাই। আমি মেয়েটিকে বললাম, তোমার নাম কি? মেয়েটি বলল, মালতী বিবি। আহাগো মালতী বিবি বলে সেই মেয়েটি এক ফলা হাসি দিয়েছে। সব ছেলেরা গাইল, সব ছেলেরা হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। শ্রাবণ গাইল, শ্রাবণও ওরে ভাই। সিনেমা শেষ হওয়ার পথে রাজ্জাক ভিলেন দুধাপ মারপিট। আবার শাবানা দৌড়ে এসে রাজ্জাককে জড়িয়ে ধরে বলল, তুমি আমার চিরদিনের সাথী। তখন দেখি পাশের সিটে বসা ধরেছে। সব ছেলেরা গাইল, সব ছেলেরা হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। শুভ্র গিয়ে উঠল, শুভ্র ওরে ভাই। সিনেমা শেষ হয়ে গেল। বাইরে আসলাম, রিক্সা নিলাম। হঠাৎ দেখি সেই মেয়েটি দৌড়ে এসে আমার রিক্সায় চেপে বসেছে। সব ছেলেরা গাইল, সব ছেলেরা হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। নীল গিয়ে উঠল, নীলও ওরে ভাই। মেয়েটি বলল, আমাকে ডার্লিং, খুব ক্ষুধা পেয়েছে। গেলাম মোস্তফা হোটেলে, খুব পোলাও কোরমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 500 টাকার বিল এনেছে। বিলটা দেখে তখন আমার মাথা ঘুরেছে। সব ছেলেরা গাইল, সব ছেলেরা হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। অশোক গিয়ে উঠল, অশোকও ওরে ভাই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। মেয়েটি বলল, ডার্লিং, আজকের মতো চলে যাই। বলে চলে গেল। আমি বাড়ি এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি মেয়েটি আমার পকেট মেরে চলে গিয়েছে। এবার সবাই একসাথে গিয়ে উঠল, সব ছেলেরা হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাতুলির মোড়ে একটা হলো রয়েছে। হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। গান শেষ হলে সব মেয়েরা জোরে হাততালি দিল। আর একসাথে এইবার সব ছেলেরা মেয়েরা অট্ট হাসিতে ফেটে উঠল। এভাবে আনন্দ ফুর্তি করতে করতে একটা শেষ হলো। সূর্যের সাথে এক রুমে সব ছেলেরা গেল ঘুমাতে, আর মৌসুমের সাথে সব মেয়েরা চলে গেল আরেক রুমে ঘুমাতে। কয়েকদিন পর দেখতে দেখতে দিন কেটে যায়। এই 2 দিন আমাদের বাসায় ছিলাম রাফি আর আমি, রূপমা আপু আর অশোক দুলাভাই।
সুরাইয়া সহ সব কাজিনদের নিয়ে গতকাল ওই বাসায় চলে গেছে, আর আমার কাজিন বন্ধু বান্ধবীরা সবাই যে যার বাসায় চলে গেছে। এই কয়টা দিন সবাই একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন আবার যে যার মতো চলে গেছে। আমারও আজ রাফির সাথে ওদের বাসায় চলে যেতে হবে। আমাদের বউ ভাতের পরের দিনই তো রাফি জামাই বাজার করলো। সবাই মিলে একসাথে অনেক খাওয়া দাওয়া, হাসি, মজা, আড্ডা, গল্প করে কেটেছে এই 2 দিন। গতকাল সবাই চলে গেছে আর আমরা চলে যাব। বাসা থেকে বেরিয়ে যাব আমরা এখন। আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাইকে জড়িয়ে ধরলাম। সবাই রাফিকে বললো যেন আমাকে দেখে রাখে। আমাকেও বললো যেন ওর সাথে রাগ না দেখায় কষ্ট না দিই। সবার থেকে বিদায় নিয়ে রাফি আর আমি বেরিয়ে আসলাম। রাফি নিজেই নাকি আজ আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবে, তাই ড্রাইভারকে গাড়ি রেখে চলে যেতে বলেছিল। রাফি গাড়ির গেট খুলে আমাকে সিটে বসতে বললো। আমি গাড়িতে বসে পড়লাম। তারপর রাফি ড্রাইভিং সিটে এসে বসলো। সবাই আমাদের টাটা দিল। রাফি গাড়ি স্টার্ট করলো। রাফি, তোমাকে অনেক সুন্দর লাগছে মিম। আমি মুচকি হেসে বললাম, আমি তাই? রাফি, আমার বউটাকে সবসময়ই সুন্দর লাগে। ওর কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে একটা হাত সিটে রাখলাম। রাফি ওর একটা হাত আমার হাতের উপর রেখে আমার হাত ধরলো। দুজনে মুচকি হাসলাম। এভাবে কথা বলতে বলতে আমরা বাসায় চলে আসলাম। তারপর বাড়ির ভিতরে এসে সবার সাথে কথা বলে রুমে চলে আসলাম। রাত রাতে খাবার রাফির আম্মু আমাকে আর রাফিকে নিজের হাতে খাইয়ে দিল। তারপর দুইজন রুমে চলে আসলাম সবার সাথে কথা বলে। রাফি বলল, রাফি, মিম ছাদে যাবে, দোলায় বসে গল্প করা যাবে। আমি মাথা নেড়ে বললাম, আমি হ্যাঁ। তারপর রাফি আমাকে কোলে তুলে নিয়ে ছাদে উঠে আসলো। দোলনায় বসিয়ে দিল আমাকে, তারপর আমার পাশে বসলো। আমি রাফির বুকে মাথা রেখে হেলান দিলাম। রাফি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, রাফি, আজকের চাঁদটা কত সুন্দর, তাই না মিম? আমি হুম, অনেক সুন্দর। রাফির বুকে মাথা রেখে দুইজন এভাবেই চাঁদ দেখতে দেখতে গল্প করতে করতে সময় কাটালাম। 5 বছর পর। সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময়ের স্রোত তার আপন গতিতে চলে যায়। সময় কারোর জন্য থেকে থাকে না। সে তার গতি সীমার মধ্যে দিয়ে চোখের পলকে দেখতে দেখতে সপ্তাহ পেরিয়ে আসে মাস, মাস পেরিয়ে আসে বছর, দেখতে দেখতে চলে যায় বছর। মানুষ বুঝতেই পারে না সময় কত দ্রুত চলে যায়। দেখতে দেখতে আজ রাফির আর আমার 5ম বিবাহবার্ষিকী। এই 5 বছরে কতই না স্মৃতি রয়েছে এই বাড়িতে। এই বাড়ির মানুষগুলো কত তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি আপন করে নিয়েছিল, আর রাফির কথা নতুন করে কি বলবো। এই 5 বছরের ভালোবাসা কমবে কি, আরো যেন বাড়ছে। যতদিন যাচ্ছে আমার প্রতি রাফির ভালোবাসা আরো দ্বিগুণ হচ্ছে। শীতের সকালে ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে এতক্ষণ কথাগুলো মনে মনে ভাবছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ একজন এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। বুঝলাম রাফি এসেছে। ছাদে আমি একা দাঁড়িয়ে আছি দেখে মুচকি হাসলাম। রাফি হাতে করে এনে 2টা কফির কাপ এসে একপাশে রেখেছিল। রাফি, হ্যাপি বার্থ অ্যানিভার্সারি মিম। আমি রাফির দিকে ঘুরে রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি হ্যাপি বার্থ অ্যানিভার্সারি রাফি। রাফিও আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পরে ছেড়ে বলল, রাফি, নিউ কফিটা ঠান্ডা হয়ে যাবে তো। বলে একটা কফির কাপ আমার হাতে দিল। আরেকটা নিজে নিয়ে বলল, রাফি, তো সকাল সকাল একা একা এখানে দাঁড়িয়ে কি করা হচ্ছিল আমার মিষ্টি বউটার? আমি মুচকি হেসে বললাম, আমি ভাবছিলাম এই 5টা বছর তোমার সাথে, তোমার পরিবারের সাথে এত মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে। সবাই কত অল্প সময়ের মধ্যে আমাকে আপন করে নিয়েছিল। রাফি, কারণ আমার বউটাই যে লক্ষ্মী। কেউ ভালো না বেঁচে থাকতে পারে না। দেখলেই শুধু বুকের ভিতর আমার প্রেম প্রেম পায়। বলে চোখ মারল। কফির কাপটা হাত থেকে একপাশ রেখে রাফির দিকে ঘুরে রাফির বুকে 2টা কিল দিলাম। দুজনই হেসে জড়িয়ে ধরলাম দুইজনকে। দৃশ্য চেঞ্জ। ছাদ থেকে হাত ধরে নেমে রুমে চলে আসলাম। রাফি গিয়ে খাটে বসতেই রাফির আর আমার একমাত্র মেয়ে পরি। 3 বছর ওর। পরির মতো দেখতে হয়েছিল, তাই রাফি ওর নাম পরি রেখেছে ভালোবেসে। পরি রাফির গলা জড়িয়ে বলছে, পরি পাপ্পা, ও পাপ্পা। পাপ্পা ডাক শুনে রাফি মেয়ের দিকে তাকালো। খুব আদুরে কণ্ঠে বলল, রাফি, কি হয়েছে মাম্মাম? তুমি এভাবে কাঁদছো কেন? পরি, মাম্মা আমাকে মেলেছে পাপ্পা। পরির কথা শুনে বুঝলাম কাল রাতের বিচার এখন দিবে। কাল রাফি অফিস থেকে আসার আগেই পরি ঘুমিয়ে গিয়েছিল, তাই এখন ঘুম ভাঙতেই আমার নামে বিচার দিচ্ছে রাফিকে। এটা নতুন না, মেয়ে হয়েছে বাবার মতো, বাবা ছাড়া কিছু বুঝে না। রাফি, মাম্মা মেরেছে তোমাকে? খুব খারাপ করেছে মাম্মা। কিন্তু তুমি কি দুষ্টুমি করেছো মামুনি, যে তোমার মাম্মা মেরেছে? পরি, কিছুই না পাপ্পা, সত্যি বলছি। রাফি, কিছুই করনি, তবুও মাম্মা মারলো। দেখি তোমার নানা, নানু আর দাদা দাদিকে ডেকে এর বিচার হবে। পরি, তুমি এক্ষুনি নানা নানুকে ফোন দেও পাপ্পা। বলে দেও যে আমি মাম্মার একটা কাগজের কালো কালি মুছেছি বলে আমাকে মেরেছে। রাফি, সর্বনাশ, কি কাগজের কালো কালি মুছেছ? তোমার মাম্মা তো এইবার আমাকেও মারবে।
কথাটা বলে রাফিরও কান্নার অভিনয় করে হাত দিয়ে চোখ মুছছে। আমি বসে বাপ বেটির অভিনয় দেখছি। এই রাফিটা এক্ষুনি আসবে আমার মেয়েকে মা রলে কেন? এই সকালটা আমাকে পানিশমেন্ট খাওয়ানো শিখে গিয়েছে। একটু ধমক দিলে কেঁদে দিয়ে বলবে পাপ্পা আমাকে মেরেছে। এই মেয়েটা প্রচন্ড দুষ্টু। একটা এসিজির কাগজে কালো কালি মুছে তাও আবার টুকরো করে ছিঁড়েছে। আমি উপরে ড্রায়ারে রেখেছি। আরও সেখানে টুল দিয়ে উঠে ড্রায়ার খুলে সমস্ত কাগজ বের করে রুম ভরে ছড়িয়ে ছিটিয়েছে। সারাদিন দুষ্টুমি করে। নিজের জুতা কখনো পরবে না। আমার না হলে রাফির জুতা পরে হাঁটবে আর আছাড় খাবে। ফোনের সমস্ত নাম্বার চিনে কার কোন নাম্বার খুঁজে বের করে কল দিয়ে সারাদিন নানা নানুর কাছে নালিশ করে মাম্মা নাকি হয়তো থেকে মা রেয়ার তার দাদা দাদি তো সারাদিন বাসায়ের জ্বলানোগুলো হাসি মুখে মেনে নেবে কারণ পরিতাদের চোখের মনি হুট হাট যেখানে সেখানে কল দিয়ে রেখে ফোনের টাকা সব কেটে যায় কখন বুঝতেও পারি না। কিচেনে প্রবেশ করে সমস্ত জিনিস এলোমেলো করবে। সারাদিন ফ্রিজ খুলবে আর সারাদিন সাজুগুজু করবে। সারাদিন সেলফি তুলবে। বাচ্চা মেয়ে কোথায় একটু কার্টুন দেখবে তা নয়। মেয়ে রেও কার্টুন দেখানো যায় না। ফোন ওর ইচ্ছা মতো যা মন চাই টিপবে। পানিতে কয়েকটা ভিজিয়েছে ফোন। ছাদ গিয়ে রুমের সব জিনিস নিচে ফেলে দিবে। এতই দুষ্টু হয়েছে সে। আমার হাই হিল জুতার সাথে আমার ওড়না পরে ঘুরবি সারাক্ষণ। এই মেয়েটা সারাক্ষণ মাতিয়ে রাখে আমার ঘর। রাফি ফোনটা এগিয়ে দিয়ে বলল। রাফি এর কাঁদে না মাম্মা। নেও নানুকে ফোন দেও। পড়িয়ে তুমি কিছু বলবে না? রাফি বলবো তো শোনা। পরি ফোন ডায়াল করে আম্মুকে ফোন দিয়েছে। আম্মু ফোন রিসিভ করতে পরি বলল। পরি আসসালামু আলাইকুম নানু। সালাম শুদ্ধভাবে দিতে পারে। রাফি ওকে সালাম দেওয়া শিখিয়েছে। সারাদিন 100 বার সালাম নিবে। যাকে ফোন দিবে আগে সালাম নিবে। ফোনের ওপাশ থেকে আম্মু উত্তর দিল। আম্মু ওয়ালাইকুম আসসালাম নানু ভাই কেমন আছো? পরি তোমার মেয়ে খালি খালি মেলেছে। আম্মু এর আবার মেরেছে আমার নানুকে। পরি এইবার ভ্যাভা করে আরো জোরে কেঁদে দিল। আমার আম্মু আবার এই চোখের কান্না সহ্য করতে পারে না। খুব শাসিয়ে বলল। আম্মু নানু ভাই ফোনটা তোমার আম্মুকে দেও। পরি মুখ অন্যদিকে গাল ফুলিয়ে রেখে বলল। পরি নানু কিছু বলবে? রাফি আমার দিকে তাকিয়ে হাসছে। পরীকে কোলে তুলে আদর করতে করতে বলল। রাফি নানু এইবার ঠিক বকে দিবে মাম্মাকে। পরি হাতে তালি দিয়ে হেসে দিল। আম্মু শাসিয়ে বলল। আম্মু কি ব্যাপার মিম? তুই পরীকে মারিস কেন? ও না বাচ্চা মানুষ। ও কি কিছু বোঝে? ছোটবেলা তুইও কম দোলেসনি আমায়। তুই অনেক দুষ্টু ছিলি। আমি অতটা মারিনি। আমি দেখো আম্মু তোমার অনেক ধৈর্য তাই আমাকে মারুনি কিন্তু আমার তোমার মতো ধৈর্য নেই। তোমরা তো আর পরীর সাথে সারাদিন থাকো না। আমাকে পরীর সব জ্বালানিগুলো সহ্য করতে হয় আর রাফি যে তুল তুল করে ও তো অফিসে থাকে। বুঝবে কি করে? রাফি একটা কাশি দিয়ে বলল। রাফি পড়ি এখন ঝড় আমার দিকে আসে চলো পালাই। আমি ফোন কেটে দিয়ে বললাম। আমি এই যে তুমি মেয়েকে আরো মাথায় তুলে রাখো। এই তোমার জন্য ওর জ্বালানো দিন দিন বাড়ছে। বলে রুম থেকে চলে যাচ্ছিলাম রাফি বলল। রাফি দাঁড়াও মিম। বলে পরীকে বলল। রাফি মাম্মাম তুমি এখন তোমার দাদা দাদির কাছে যাও। পড়ি আচ্ছা পাপা। পড়ি চলে গেল। রাফি আমার কোমর জড়িয়ে ধরে বলল। রাফি আমার বউটা দেখি অনেক রেগে গেছে আমার উপর। আমি মুচকি হাসলাম। আমি তোমাদের বাবা মেয়ের অভিনয় দেখতে দেখতে আমার অভ্যেস হয়ে গেছে রং। দুজনই হেসে উঠলাম। আমি চলো এইবার আজকে তো অনেক কাজ আছে। আজ তো তুমি আমাদের ৫ম বিবাহবার্ষিকী উপলক্ষে একটা ছোট পার্টির আয়োজন করেছো। সবকিছু ঠিকভাবে করেছে নাকি সবাই দেখে আসি। আচ্ছা তুমি খোঁজ নেও রূপমা আপু আর অশোক দুলাভাই এয়ারপোর্ট এসে পড়েছে নাকি। 1 বছর পর এসে দাঁড়া। দেখো আর যারা যারা বাহির থেকে আসছে কারো যেন এয়ারপোর্ট থেকে আসতে কোনো সমস্যা না হয়। রাফি হুম মহারানী আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি আচ্ছা এখন যান তাহলে আমার মহারাজ। রাফি ঠিক আছে যাচ্ছি। রাফি চলে গেছে। আমি গিয়ে পরীর দাদা দাদির সাথে কথা বলে নিলাম। পরী খেলছে দাদা দাদির মাঝে বসে। তারপরে এসে সবকিছু দেখে নিলাম সবাই সবকিছু ঠিক করে করছে নাকি। আমি সবাই সবকিছু ঠিক করে করো। আর সন্ধ্যার মধ্যে সবকিছু করতে হবে। একজন সার্ভেন্ট বলল। সার্ভেন্ট ম্যাম আপনি কিছু ভাববেন না। সবকিছু ঠিক করেই করবো আমরা। আমি আচ্ছা। দৃশ্য চেঞ্জ। রুমে এসে সোফায় বসে গল্পের বই পড়তে লাগলাম। হঠাৎ বইয়ের মধ্যে একটা ফটো চোখে পড়লো। এটা আমাদের বিয়ের ফটো। এই ফটোতে সবাই আছে। দেখে ভালো লাগছে আগের কথাগুলো মনে পড়ে। আসুন তাহলে আপনাদেরও জানাই বাকিদের জীবন এখন কেমন আছে। আমার বিয়ের 2 মাস পরেই শরীফ ভাই আর মুবাশিরের বিয়ে হয়ে গেছে। তাদেরও সুখের সংসার। এখন তাদের একটা ছেলে হয়েছে 2 বছরের। তার 1 বছর পর একই মাসে 2 জুটির বিয়ে হয়ে গেছে। আরিফ এন্ড ইতি, সাফা আর সাকিব ভাইয়ার। আরিফ আর ইতি এখন কানাডায় সেটেল। ওদের একটা মেয়ে হয়েছে 2 বছর ওর মিষ্টি দেখতে। আর সকিব ভাইয়ার ঢাকাতেই আছে সাফাকে নিয়ে। সাকিব ভাইয়ার অফিস ঢাকাতেই।
তাদেরও একটা মেয়ে আছে 2 বছরের। তার পরের বছর শুরুতে নীল ভাই আর আফরিনের বিয়ে হয়েছে। তাদের একটা ছেলে হয়েছে, তারাও ঢাকাতেই আছে। আর 2 বছর আগে জয় ভাই আর সুরাইয়ের বিয়ে হয়েছে। জয় ভাইয়া দেরি করেছে যেন সুরাইয়ের পড়াশোনা শেষ করতে পারে মনোযোগ দিয়ে তাই। আর রূপমা আপু আর অশোক দুলা ভাইয়ের 2 ছেলে, একজনের 4 বছর আর আরেকজনের 2 বছর। ভাইয়া আর মৌ ভাবিরও এক ছেলে এক মেয়ে। ছেলের 5 বছর পড়ে যাবে কয়েক মাস পর আর মেয়ের 3 বছর। আর শ্রাবণ ভাইয়া আর তানিশা ভাবির এক ছেলে এক মেয়ে। ছেলের 3 বছর আর মেয়ের 1 বছর। আর শুভ্র ভাইয়া আর রহনা ভাবির এক ছেলে 3 বছর। আমি এই 5টা বছর পর আবার সবাই একসাথে হব এমন না যে কারোর সাথে দেখা হয়নি, দেখা হয়েছে সবার সাথেই। তবে একসাথে সবার সাথে না, একজন আসলে আরেকজন আসতে পারিনি, আবার সে আসলেই আসতে পারিনি এমন আর কি। আজ সবাই আসছে আবার সেই একসাথে হব 5 বছর পর, ভাবতেই মনটা খুশিতে ভরে উঠল। আমি পার্টির জন্য রেডি হচ্ছি। ব্ল্যাক কম্বিনেশনের একটা শাড়ি পরে নিলাম, এক হাতে চুড়ি, অন্য হাতে ব্রেসলেট, একটা রিং, কানে ইয়ারিং ও গলায় প্ল্যাটিনামের পেন্ডেন্ট। খোলা চুল আর লাইট মেকআপ দিয়ে নিজেকে গুছিয়ে নিলাম। রাফি গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রাফিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি ব্ল্যাক হিল পরে শাড়ি সেট করতে করতে বললাম, আমি আইনো আমি অনেক সুন্দরী আমি জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন না প্লিজ, আমার ব্রাইটনেস কমে যাবে। মাশাআল্লাহ বলো মাশাআল্লাহ। আমি মুখ বাঁকিয়ে বললাম, রাফি হুম মাশাআল্লাহ, কিন্তু ভাব তো কম হয়ে যাচ্ছে যে ম্যাডাম, আমার বউয়ের সৌন্দর্য পরিমাণ করার বাইরে। রাফির কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হাসলাম। আমি রেডি হয়ে এসে সোফায় বসে পরীকে ডাকলাম। ওকেও রেডি করতে হবে তো। পরি এসে আমার পাশে বসে বলছে, পরি মাম্মা আমাকে তোমার থেকে সুন্দর করে সাজিয়ে দেও। আমি আর রাফি হেসে দিলাম মেয়ের কথা শুনে। পরীকে বললাম, আমি হ্যাঁ মাম্মাম তোমাকে সবার থেকে সুন্দরী লাগবে। রাফিও বলল, রাফি আমার মেয়ে তো পরি, সবার থেকে বেশি সুন্দরী তো লাগবেই। এখন তুমি চুপচাপ তোমার মাম্মার কথা শোনো। পরি আচ্ছা পাপ্পা। আমি পরীকে ব্ল্যাক গাউন পরিয়ে দিয়ে হালকা মেকআপ করিয়ে দিলাম। পরীর গলায় ডায়মন্ডের লকেট চেনও পরিয়ে দিয়ে হাতে ব্রেসলেটের একটা ছোট রিং পরিয়ে দিলাম। পায়ে ব্ল্যাক জুতা পরিয়ে এখন চুলটা আছে দিব। রাফি ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক টি শার্ট, এর উপর ব্ল্যাক ব্লেজার, স্পাইক করা চুল, ব্র্যান্ডের ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক বুট, ব্র্যান্ডের পারফিউম লাগিয়ে আমার সামনে এসে কানের কাছে মুখ এনে বলছে, রাফি আমাকে কেমন লাগছে মাই কুইন বউ। আমি পরীকে রেডি করে বললাম, আমি মাম্মাম তুমি এখন দাদা দাদির কাছে যাও, তোমাকে কেমন লাগছে জেনে আসো। পরি আমার কথা শুনে আর 1 মিনিটও না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। আমি রাফির দিকে ঘুরে বললাম, আমি আমার মহারাজকে সবসময় বেস্ট লাগে, মাই বেস্ট হাজব্যান্ড। রাফি মুচকি হেসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাফি আচ্ছা চলো আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আমি হুম চলো। আমি আর রাফি সিঁড়ি দিয়ে নামছি। পরির দাদা দাদি আমাদের দেখে বলল, বাবা আমাদের ঘরের লক্ষ্মী এর আমাদের বাবাটা, ওদের ভালোবাসা সবসময় এমনই অটুট থাকুক। রাফি আর আমি একসাথে মুচকি হাসলাম। রাফি আমার কানে কানে বলছে, রাফি আমার তো আবার বিয়ে করতে ইচ্ছে করছে এখন। আমি মুচকি হেসে রাফির দিকে ঝুঁকে বললাম, আমি তো করে নিন না, আপনারই বউ, কেউ তো এসে মানা করবে না মশাই। রাফি এসে বলল, রাফি হ্যাঁ সেটাই থাক, আমার একবার বিয়েই ঠিক আছে। আমি মুচকি হেসে বললাম, আমি তো চলো এবার আমরা স্টেজে গিয়ে বসি। রাফি হুম চলো। সন্ধ্যা হতে পার্টি জমজমাট হতে শুরু হলো। বাইরে ঝিকিমিকি ফেরি লাইটের আলোয় ঘেরা পার্টি এরিয়া, বাড়ছে মানুষের পদচারণা। মিউজিক সিস্টেমে বাজছে সফট মিউজিক। হাতে হাতে স্ন্যাক্সের প্লেট আর জুসের গ্লাস। কেউ কেউ নিজেদের মতো হাসি আড্ডায় মেতে আছে। বাচ্চাগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। রাফি আর আমি স্টেজে এসে আমাদের আসন গ্রহণ করে বসলাম। লোকজন একজন একজন করে এসে গিফট দিয়ে শুভেচ্ছা জানাতে লাগলো আমাদের দুইজনকে। সবাই এখন পার্টিতে উপস্থিত। সবাইকে আবারও 5 বছর পর একসাথে পেয়ে সত্যি খুব আনন্দিত লাগছে। সবাই স্টেজে এসে আমার আর রাফির পাশে বসে পড়লো দল মিলে। আরিফ আর মুবাশিরা বলল, মুবাশিরা কিরে কেমন আছিস মিম? আরিফ কেমন আছিস তুই? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? মুবাশিরাকে জড়িয়ে ধরলাম। ওরা দুজনই বলল, মুবাশিরা বেশ ভালো আছি। আরিফ ভালো তো আছি, এখানে এসে আরো ভালো লাগছে। কমা কমা। একে একে ইতি, সাফা, আফরিন, রূপমা আপু, সুরাইয়া, তানিশা ভাবি, অহনা ভাবি, মৌসুম ভাবি সবাইকে জড়িয়ে ধরে কথা বললাম। রাফিও সবাইকে একসাথে পেয়ে অনেক খুশি হয়েছে। ভাইয়া, শরীফ ভাইয়া, জয় ভাইয়া, নীল ভাইয়া, আরিফ, সাকিব ভাইয়া, শ্রাবণ ভাইয়া, শুভ্র ভাইয়া, অশোক দুলা ভাই, একে একে সবাইকে জড়িয়ে ধরে কথা বলছে।
একজন সার্ভেন্ট স্টেজে এসে সবার হাতে হাতে স্ন্যাক্সের প্লেটের জুসের গ্লাস দিয়ে গেল। সবাই বসে আড্ডা দিতে লাগলাম, আর বড়রা তাদের মতো বসে আড্ডা দিতে দিতে পার্টি এনজয় করছে। রাফি স্টেজের মাঝে গিয়ে মাইক হাতে নিয়ে বলল, রাফি এভিপি এখন আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে বর্তমানে সেরা গায়িকা মিস মালিহা জান্নাত। সবাই একসাথে চিল্লিয়ে উঠে, এর মধ্যে মালিহা জান্নাত আমাদের সামনে এসে স্টেজে উপস্থিত হলো। সবাই জোরে হাততালি দিলাম। মালিহা জান্নাত, হ্যালো এভরিওয়ান। একে একে সবার সাথে কথা বলে সে কয়েকটা গান গাইলো। তার গান শেষে সবাই একসাথে বললো এখন কেক কাটা হবে। সবাই এসে রাফির আর আমার হাত ধরে স্টেজ থেকে নামিয়ে নিয়ে আসলো কেকের টেবিলের সামনে। আমাদের একসাথে দাঁড় করিয়ে সবাই গোল হয়ে দাঁড়িয়ে পড়লো। রাফি আর আমি একসাথে ছুরি হাতে নিয়ে কেক কাটার সাথে সাথে লাইট অফ। সার্ভেন্টরা পার্টি স্পেরে মা রলোয়ার উপর থেকে গোলাপ ফুলের পাপড়ি পড়ছে সবার উপর। সবাই জোরে হাততালি দিল। রাফি হাতে কেক নিয়ে আমাকে কেক খাইয়ে দিল। তারপর আমি কেক নিয়ে রাফিকে খাইয়ে দিলাম। পরি দৌড়ে আসলো। রাফি পরিকে কোলে তুলে নিয়ে কেক খাইয়ে দিল। সার্ভেন্টরা কেক কেটে কেটে পার্টি সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে। সবাই এসে সবার সিটে বসে হালকা গল্প করতে লাগলো। আমি মুচকি এসে মাইক হাতে নিয়ে বললাম, আমি এভরিবডি এখন শুরু হবে পার্টি কাপল ডান্স। সো অল কাপল রেডি তো? সবাই একসাথে চিল্লিয়ে বলল, শুভ্র। সবাই যে যার পার্টনারকে নিয়ে উঠে আসলে তো ডান্সের মজা আলাদাই হবে। কাপল ডান্সে পার্টনার চেঞ্জ করতে হবে। শুভ্র ভাইয়ের কথা শুনে সবাই হ্যাঁ বললাম, কারণ পার্টি ডান্স এমনই হয়। রাফিকে নাই ডান্সের জন্য হাত বাড়িয়ে আমিও কোর্স রাফির হাত ধরলাম। সবাই হেসে উঠলো। তারপর যে যার পার্টনারের হাত ধরে স্টেজ থেকে নেমে আসলো। সবাই সবার পার্টনারকে নিয়ে রেডি হয়ে গেল আর স্লো মিউজিক শুরু হলো। दिल मन रहा है मौलिद तारे साथ धड़केंगी तेरे नाम से जिने की तेरा नाम से मान। এখানে সবার পার্টনার চেঞ্জ হয়ে যায়। যার যার পার্টনার অন্য কারো কাছে চলে যাওয়া শুরু হলো। मावल गया खुद को भी बस ये रहा है तू आ तेरा है डलीपा इस दिल को मारे तू। পার্টি লাইটস পড়ছে আমাদের সবার উপর। আমি ঘুরে শরীফ ভাইয়ের কাছে গেলাম। মুবাশিরা গেল রাফির কাছে। আবার আমি ঘুরে গেলাম আরিফের কাছে। আবার ইতি গেল শরীফ ভাইয়ের কাছে। আবার আমি ঘুরে গেলাম শ্রাবণ ভাইয়ের কাছে। তানিশা ভাবি গেল আরিফের কাছে। এভাবেই একে একে সবার পার্টনার ঘুরে ঘুরে আবার তার পার্টনারের কাছেই চলে আসে। আমি ঘুরে রাফির কাছেই চলে আসলাম। সবাই সবার পার্টনারের কাছে চলে গেছে। दिल बोल रहा हसरत सारा हर हद से गुजरने की तेरे नाम से जीने की तेरे नाम से मैंने की दिल मांग रहा है मौलिद तारे साथ धड़कना की तेरे नाम से जीने की तेरा नाम से मान। গান শেষ হওয়ার সাথে সাথে সবাই জোরে হাততালি দিল। আমরা সবাই স্টেজে এসে বসে পড়লাম। বসে সবাই হাসি মজা আড্ডা দিতে লাগলাম। রাত 12টায় ডিনার করে যে যার রুমে ঘুমাতে চলে গেছে। আর আব্বু আম্মু ভাইয়া মৌসুম ভাবি বাসায় চলে গেছে কায়দাচ্ছে তাই। আর বাকিরা যাকে যার রুম দেখিয়ে দিলে রুমে চলে গেছে। বাচ্চারা তো অনেক আগেই ঘুমিয়ে গেছে। রাফি পরীকে কোলে করে এনে খাটে শুয়ে দিল। আমি পরীর দাদা দাদির সাথে কথা বলে চলে আসলাম রুমে। রাফি আর আমি সোফায় বসে পড়লাম। বসে কথা বলতে লাগলাম। রাফি ছাদে যাবে মিম। তোমার আর আমার দুজনই পছন্দ একসাথে ছাদে উঠে চাঁদ দেখা। আমি মুচকি এসে বললাম, আমি হুম চলো। রাফি আমার হাত ধরলো। হাত ধরে দুইজন ছাদে চলে আসলাম। আমরা একপাশে দাঁড়ালাম। রাফি আজকের চাঁদটা কত সুন্দর তাই না মিম? আমি হুম। রাফি আমার কাছে এসে আমার কানের কাছে চুলগুলো ওর হাত দিয়ে কানের পিছনে গুঁজে দিয়ে বলছে, রাফি আমার বউকে তো এই চাঁদের চেয়ে বেশি সুন্দর লাগছে। আমি রাফির দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে অনেক সুন্দর লাগছে রাফি। রাফি মুচকি এসে আমার কাঁধের উপর দিয়ে দুই হাত নিয়ে নিজের দুই হাত ধরে আমার কপালে ওর কপাল লাগিয়ে বলল, রাফি তাই? আমি হুম। রাফি মিম জানো তুমি আমার মোহ ছিলে না, যে তুমি দূরে সরিয়ে দিলেই আমি চলে যাব। তুমি আমার ভালোবাসা। তোমাকে ছেড়ে আমার একদিনও বাঁচার কোনো মূল্য নেই এই জীবনে। তুমি আমার ছেলেবেলার প্রথম প্রেমের ছোঁয়া। সেই ছোট থেকেই তোমাকে আমার এই মনটা দিয়ে দিয়েছিলাম। আগেও ভালোবাসতাম তোমাকে, আরও ভালোবাসি তোমাকে। আর বাকি সারাটা জীবনও এই রাফি শুধু তোমাকেই ভালোবেসে যাবো মিম। আমি রাফিকে জড়িয়ে ধরলাম। রাফিও আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমি রাফি আমার জীবনের সব পাওয়া থেকে তুমি আমার শ্রেষ্ঠ পাওয়া, যাকে কোনো কষ্ট ছাড়াই পেয়ে গেছি। হয়তো এই ছোট্ট জীবনে কোনো না কোনো একটা পুণ্যের কাজ করেছিলাম, তাই তোমাকে আমার স্বামী হিসেবে পেয়েছি। এটাই আমার জীবনের বড় পাওয়া রাফি। রাফি আমাকে ছেড়ে বলল, রাফি তাই বুঝি? আমি রাফির নাক টান দিয়ে বললাম, আমি হুম আমার বেস্ট হাজব্যান্ড।
রাফি আমার কপালে একটা কিস দিল। রাফি, তুমিও আমার বেস্ট ওয়াইফ। রাফি আর আমি দুইজন দুইকে শক্ত করে জড়িয়ে ধরলাম। রাফির আর আমার ভালোবাসার সাক্ষী হয়ে রইল এই খোলা আকাশ আর আকাশের ওই চাঁদ তারাগুলো। সমাপ্ত।